আমরা ইনশাআল্লাহ মিডি ইনক্লুড করবো, আদারওয়াইজ ওটা আমরা ফাইনালে কনভার্ট করে দিব। এইটুকুই। আর আপনাদের মনে হয় 2 তারিখ থেকে রোজা শুরু হয়ে যাচ্ছে, তো রোজার নতুন যে টাইম টেবিল দিয়েছে আপনাদের রুটিনে চেঞ্জ, ওটা আপনারা সবাই পাইছেন? জি স্যার, না পাইছি। স্যার। এখন থেকে হচ্ছে সবগুলো ক্লাস মোটামুটি রোজার 1 ঘন্টা করে হবে, যেগুলো 1.5 ঘন্টার ক্লাস ছিল ওগুলো সব 1 ঘন্টায় কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। আমাদের মোটামুটি 63 জনের মতো স্টুডেন্ট কোলাব করেছে আমাদের এই প্রোগ্রামে। আচ্ছা, সো সার্কিট ব্রেকার, এখানে কিছু টপিক রয়েছে, বাম পাশে আমরা সেই টপিকগুলো দেখতে পাচ্ছি 19.1 থেকে শুরু করে 19.20। এখানে মোটামুটি 20টা হচ্ছে আপনাদের টপিক রয়েছে। মোটামুটি সবগুলোই আমরা নলেজ আজকে গেইন করার চেষ্টা করব। তার ভিতরে লাস্টে যে টপিকগুলো রয়েছে সার্কিট ব্রেকার রেটিং, এটা বেসিক্যালি হচ্ছে আপনাদের ম্যাথ রিলেটেড যে কোশ্চেনগুলো থাকবে তার জন্য এই জিনিসটাগুলো দরকার, যে আমরা কিসের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকারের রেটিংটা নির্ধারণ করি এবং কোন জায়গাতে কত সার্কিট ব্রেকার রেটিংটা প্রয়োজন ক্যালকুলেশন করার জন্য বেসিক্যালি আমাদের এই পার্টটা রয়েছে। বাদ বাকি যতগুলো পার্ট রয়েছে সামনে, এগুলো সবই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল। এখানে আমাদের ম্যাথামেটিক্সের কিছু নাই, শুধুমাত্র 19.20 এটাই হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল টার্ম। আচ্ছা, সার্কিট ব্রেকারের সংজ্ঞা তো আপনারা সবাই জানেন। এটাকে বলা হয়েছিল কি, যে রিলে থেকে যখন কোনো একটা অ্যাবনর্মাল সিগন্যাল সে গ্রহণ করবে, তখন অ্যাবনর্মাল সিগন্যাল গ্রহণ করার পরেই সে সার্কিট ব্রেকারকে কমান্ড করবে যে এবার তুমি সার্কিটটাকে ব্রেক করে দাও, যাতে করে আমাদের এই ফলটা আমাদের সার্কিটের মাধ্যমে আমাদের সিস্টেমে ইনভলভ না হইতে পারে। দ্যাটস ওয়াই সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়। তো এখানে দেখেন সার্কিট ব্রেকারের কিছু সংজ্ঞায় বলা আছে যে এ সার্কিট ব্রেকার ইজ এ পিস অফ ইকুইপমেন্ট হুইচ ক্যান মেক অর ব্রেক এ সার্কিট আইদার ম্যানুয়ালি অর বাই রিমোট কন্ট্রোল আন্ডার নর্মাল কন্ডিশন। 2 নম্বরে বলছে যে ব্রেক এ সার্কিট অটোমেটিক্যালি আন্ডার ফল্ট কন্ডিশন, এবং 3 নম্বর কন্ডিশনে বলছে মেক এ সার্কিট আইদার ম্যানুয়ালি অর বাই রিমোট কন্ট্রোল আন্ডার ফল্ট কন্ডিশন। প্রথম যে পয়েন্টটা বলছে এখানে বলছে মেক অর ব্রেক, মানে সে ক্লোজ করতে পারে অথবা ওপেন করতে পারে যে কোনো একটা সার্কিটকে ম্যানুয়ালি, মানে হাতের দ্বারা, আন্ডার নর্মাল কন্ডিশন। এখন আপনার কাছে মনে হয়েছে যে আমি কি এখন সার্কিট ব্রেকার ঠাস করে অফ করে দিব, আপনি অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনার মন চাইবে আপনি যে কোনো সময় অন করে দিতে পারেন। সো এটা ম্যানুয়ালি করতে হবে। পরেরটা বলছে 2 নম্বর পয়েন্টে দেখেন ব্রেক এ সার্কিট অটোমেটিক্যালি আন্ডার ফল্ট কন্ডিশন, যদি কখনো কোনো ফল্ট হয় সেই ফল্টের কারণে অটোমেটিক্যালি সে সার্কিটটাকে ব্রেক করে দিবে, দ্যাটস ওয়াই উই বিল্ড সার্কিট ব্রেকার। আর পরেরটা বলছে যে মেক এ সার্কিট, মানে যখন কোনো একটা ফল্ট হবে সার্কিট ব্রেকার তো সার্কিটটাকে ওপেন করে দিবে, কিন্তু ওই ওপেন করা সার্কিটটা আবার যদি আপনি ক্লোজ করতে চান তাহলে আপনাকে ম্যানুয়ালি সেটাকে ক্লোজ করতে হবে। ওই ক্লোজটাকে এখানে মেক টার্ম দ্বারা ইউজ করছে। মেক মানে হচ্ছে ক্লোজ। মেক এ সার্কিট আইদার ম্যানুয়ালি অর রিমোট কন্ট্রোল আন্ডার ফল্ট কন্ডিশন। এখানে রিমোট কন্ট্রোল বলতে বুঝাইছে আপনি চাইলে সেখানে কোনো কি বলবো স্টিক সেটআপ দিয়ে রেখে আসতে পারেন, যাতে করে সেখানে আপনি এখান থেকে রিমোট টিপলে ওটা উপর দিকে প্রেস করবে, ফলে আমার সার্কিট ব্রেকারটা আবার ক্লোজ হয়ে যাবে। যেমন আমাদের এখন রিমোট কন্ট্রোল ফ্যান চলে আসছে, দেখবেন অনেকে বিভিন্ন রকমের, আপনারা যদি ভিডিও দেখেন দেখবেন যে যারা রিমোট কন্ট্রোল সুইচ বানাইতে পারে নাই তারা কি করছে, সুইচের ওখানে দেখবেন একটা রিলে লাগাই দিচ্ছে, ছোট একটা মোটর আছে, যে মোটরের সাথে একটা করে লাঠি লাগানো আছে, লাঠিটাই হচ্ছে অটোমেটিক্যালি ঠাস করে বাড়ি মেরে সুইচকে অফ করে, ঠাস করে বাড়ি মেরে সুইচকে অন করে দেয়। তো ওই জিনিসটাই হচ্ছে 3 নম্বর পয়েন্ট দ্বারা বুঝাইছে। এটার কিছু অপারেটিং প্রিন্সিপাল রয়েছে, এটা কিভাবে কাজ করে। তো সার্কিট ব্রেকারে বেসিক্যালি হচ্ছে আপনার ফিক্স এবং মুভিং 2 ধরনের কন্ট্যাক্ট থাকে। আপনাদের মনে হয় ল্যাবের ক্লাসে একবার দেখাইছিলাম যে কিভাবে সার্কিট ব্রেকারটা সার্কিটকে ব্রেক করে। প্রথমত আমাদের যে লাইন থেকে যে কারেন্টটা আসে সেই কারেন্টটা সিটি থ্রোতে সে মেজার করে, মেজার করার পরে তার ভিতরে কিন্তু কয়েল থাকে। যদি ফল্ট কারেন্ট ফ্লো হয় তাহলে তার ভিতরে যে কয়েলটা থাকে সেই কয়েলটা এনার্জাইজড হয়। এনার্জাইজড হওয়ার পরে সে কী করে, অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে উপরে যে সার্কিটটা রয়েছে অক্সিলারি সার্কিট, সেই সার্কিটটাকে সে অন করে দেয়। যখনই অন করে দেয় সেখানে একটা অক্সিলারি ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারির মাধ্যমে তখন সেখানে পাওয়ার ট্রান্সমিট হয়, এবং ওই পাওয়ারের থ্রোতে ওইখানে একটা ট্রিপ কয়েল আছে, সেই ট্রিপ কয়েলটা তখন এনার্জাইজড হয় এবং সার্কিটটাকে সে ব্রেক করে দেয়। সো ওইটাই এখানে অপারেটিং প্রিন্সিপালের ভিতরে বলা রয়েছে। A circuit breaker essentially consists of fixed or moving contact called electrode. Under normal operating condition, these contacts remain closed or will not open automatically until or unless the system becomes faulty.
Of course, the contacts can be opened manually or by remote control, মানে হাত দিয়ে যে কোনো সময় অন অফ করা যাবে, সেটা আলাদা বিষয়। But when a fault occurs or any part of the system, the trip coil of the circuit breaker get energized and the moving contact are pulled apart from by some mechanism, thus opening the circuit. ওই যে বললাম লাস্টে যে ট্রিপ কয়েলটা রয়েছে সেটা এনার্জাইজড হবে এবং সার্কিট ব্রেকারকে ব্রেক করে দিবে। So that is the reason why সার্কিট ব্রেকার কাজ করে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটাকে বলছে যে আর্ক ফিনোমিনন। যখনই কোনো জায়গাতে শর্ট সার্কিট হয় তখন কিন্তু হেভি কারেন্ট ফ্লো হয়। সো যখনই হেভি কারেন্ট ফ্লো হয় তখন দুটা কন্ট্যাক্টের মাঝখানে কিন্তু কি হয়, ওপেন স্পেসের কারণে সেই জায়গাতে হিউজ পরিমাণ ভোল্টেজ অ্যাকুমুলেট হয়, যার দরুন সেখানে আশেপাশে যে বাতাস থাকে সেই বাতাসের ভিতরে যে ওই যে বললাম যে আয়নগুলো থাকে সেই আয়নগুলোকে সে কি করে, ভেঙে ফেলে। ফলে তাদের থ্রোতে সে কি করে, আর্ক প্রডিউস করে করে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার চেষ্টা করে। সো দ্যাটস ওয়াই এই আর্কটাকে ডিমিনিশ করে হচ্ছে আমাদের মেইন কাজ। যখনই কোনো একটা ফল্ট কন্ডিশন আসবে তখন যাতে এই আর্কটা প্রডিউস হইতে না পারে, কারণ আর্কটা প্রডিউস হলেই শর্ট সার্কিটটা অনেক মারাত্মকভাবে আমাদের সিস্টেমে ইম্প্যাক্ট ফেলবে। তো এই আর্কটাকে ভ্যানিশ করার জন্য দেখবেন কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন বলা আছে নিচে, দ্য আর্ক রেজিস্ট্যান্স ডিপেন্ডস আপন সাম ফলোয়িং ফ্যাক্টরস। ওয়ান ইজ ডিগ্রি অফ আয়নাইজেশন, অ্যানাদার ইজ লেন্থ অফ দ্য আর্ক। তো ডিগ্রি অফ আয়নাইজেশন বলতে এখানে বোঝাইছে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু, মানে আর্ক রেজিস্ট্যান্সের ভ্যালু যত বাড়বে তত আমাদের যে পার্টিকেল রয়েছে সে পার্টিকেলের ভ্যালু তত কমবে। ইটস মিনস দ্যাট যে ধরো তোমার একটা তুমি রেজিস্টার ইউজ করতেছো 5 ভোল্টের একটা ব্যাটারি, আর তুমি রেজিস্টার ইউজ করতেছো 1 ওহমের, তাহলে সেখানে কি হবে, 5 ভোল্ট ডিভাইডেড বাই 1 ওহম ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, মানে সেই সার্কিট দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। এখন তুমি ধরো তোমার ব্যাটারি 5 ভোল্টই আছে, কিন্তু তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে 1 ওহম থেকে হয়ে গেছে 1 কিলো ওহম, মানে 1000 গুণ বেড়ে গেছে। তখন তোমার কারেন্ট কি পরিমাণ পাস হবে, 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কোথায় 5 অ্যাম্পিয়ার ছিল সেখান থেকে কমে দেখো 5 মিলি অ্যাম্পিয়ার, মানে 1000 গুণ কমে গেছে। সো ওটা এখানে বোঝাচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু যত বাড়বে তত আমার আয়নাইজেশন যে পার্টিকেলগুলো রয়েছে সেই পার্টিকেলগুলোর পরিমাণ তত কমতে থাকবে দুটো কন্ট্যাক্টের মাঝখানে, ফলে আমার আর্কটা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারবে না। এটা একটা। 2 নম্বর বলছে দেখো, দ্য আর্ক রেজিস্ট্যান্স ইনক্রিজ উইথ দ্য লেন্থ অফ দ্য আর্ক। আমাদের লেন্থটা যত বড় হবে, মানে আমাদের দুটা কন্ট্যাক্টের মাঝখানে সেপারেশন যত বেশি হবে, তাদের মাঝখানে রেজিস্ট্যান্সটা তত বাড়তে থাকবে। সো যত বেশি রেজিস্ট্যান্স তত কম আয়নাইজেশন পাওয়ার, তত কম আর্ক প্রডিউস হবে। সো এইভাবে হচ্ছে আমরা আর্কটাকে ডিমিনিশ করতে পারি। আর একটা নিচে বলা আছে দেখবো যে ক্রস সেকশন অফ আর্ক। এটা হচ্ছে তোমার ওই যে ভাগ করে অনেক সময় দুইটা ডাইমেনশনে, এক্স সেকশন ওয়াই সেকশন। সো ভাগ করে দেখা গেছে যে কোন সেকশনে কি পরিমাণ আর্ক প্রডিউস হবে তার বেসিসে আমরা আর্কটাকে ডিমিনিশ করতে পারি। সো প্রথম দুইটি হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পরেরটাও রয়েছে বাট এটা খুব একটা মানে অতটা ইম্পর্টেন্ট না যতটা প্রথম দুইটা। একটা হচ্ছে ডিগ্রি অফ আয়নাইজেশন আর 2 নম্বর হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক। ওকে, এখানে দেখবা যে আর্ক এক্সটেনশন করার জন্য, মানে আর্কটাকে ভ্যানিশ করার জন্য কিছু প্রিন্সিপাল রয়েছে। সেই প্রিন্সিপালগুলোর এখানে কিছু পয়েন্ট বলা আছে। এখানে বলা দেখা যাচ্ছে কোন কোন পয়েন্টগুলো দায়ী, মানে এক্সামিন করে কিভাবে। যেমন একটা বলছে যে ডিস্টেন্স বিটুইন দ্য কন্ট্যাক্ট, দুটো কন্ট্যাক্টের মাঝখানে যে ডিস্টেন্সটা থাকে সেইটা। আর একটা হচ্ছে আয়নাইজেশন পার্টিকেল বিটুইন কন্ট্যাক্ট, যেটা একটু আগেই বললাম। ওই দুটোর বেসিসে বেসিক্যালি আমরা আর্কটা কিভাবে ডিমিনিশ করবো বা এক্সটেনশন করবো তার মেথডগুলো বের করে থাকি। তো পরেরটাতে দেখো এখানে বলা আছে মেথড অফ আর্ক এক্সটেনশন। আমরা কোন কোন মেথড ইউজ করি, দুইটা মেথড রয়েছে, একটাকে বলে হাই রেজিস্ট্যান্স মেথড আর একটাকে বলা হচ্ছে লো রেজিস্ট্যান্স মেথড। তো লো রেজিস্ট্যান্সের অপর নাম হচ্ছে কারেন্ট জিরো মেথড। তো ওটা এখানে বলা আছে লো রেজিস্ট্যান্স অর কারেন্ট জিরো মেথড। এই দুইটা মেথডের মাধ্যমে হচ্ছে আমরা আর্কটাকে এক্সটেনশন করি বা ভ্যানিশ করে দিই। প্রথম মেথড যেটা বলা আছে হাই রেজিস্ট্যান্স মেথড, এই মেথডে হচ্ছে দেখবা 4টা বা 5টা ধাপ রয়েছে, যে ধাপের মাধ্যমে আমরা আর্কটাকে ভ্যানিশ করি। যেমন এখানে বলা আছে দেখো লেন্থেনিং দ্য আর্ক, তার মানে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য আর্ক ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ। যত ডিস্টেন্স বাড়বে তত রেজিস্ট্যান্স বাড়বে, যেটা একটু আগে আমরা যে পড়ে আসলাম আগের টার্মে। সো এখানে আমার দুটা কন্ট্যাক্টের ভিতরে যে বলা আছে দ্য লেন্থ অফ দ্য আর্ক ক্যান বি ইনক্রিজড বাই ইনক্রিজিং দ্য গ্যাপ বিটুইন কন্ট্যাক্ট, মানে আমাদের গ্যাপ যত বাড়বে আমাদের আর্কের রেজিস্ট্যান্স তত বাড়বে, আমাদের লেন্থ তত বাড়বে এবং তত দ্রুত সেটা ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য দেখবা যেটা হচ্ছে তোমরা পাওয়ার সেক্টর অনেক সময় ভিডিও দেখলে দেখতে পাবো যে আইসোলেটর বা এই জিনিসগুলো যখন খোলা হয়, ওপেন বা ক্লোজ করা হয়, দেখবা হাতগুলো কিন্তু
অনেক দূরে দূরে সরানো হয়, মানে এতটা ডিস্টেন্সে রাখা হয় যাতে করে ওরা চাইলেও তাদের মাঝখানে আর্ক প্রডিউস করতে না পারে। আদারওয়াইজ তো যদি ওরকম কাছাকাছি ডিস্টেন্সে থাকে তাহলে কিন্তু তারা আর্ক প্রডিউস করে অটোমেটিক্যালি সেখানে বিভিন্ন রকমের হ্যাজার্ড ইম্প্যাক্ট ফেলতে পারবে। 2 নম্বর দেখো বলা আছে যে কুলিং দ্য আর্ক। কুলিং হেল্পস ইন দ্য ডিআয়োনাইজেশন অফ দ্য মিডিয়াম বিটুইন দ্য কন্ট্যাক্ট। ওই একটুকে বললাম যে আমাদের দুটা মেথড বেসিক্যালি খুব মানে কাজ করে। একটা হচ্ছে কি বললাম যে একটা হচ্ছে তোমার আর্কের লেন্থ বাড়ানো, আর একটা হচ্ছে আয়োনাইজেশন বিটুইন দ্য কন্ট্যাক্ট। তো এখানে তুমি যত দ্রুত তোমার যে আয়োনাইজেশন ম্যাটেরিয়ালগুলো রয়েছে যেগুলো আমাদের পরিবেশের চারপাশে থাকে বাতাসে, ওইগুলোকে তুমি যত কুল ডাউন করতে পারবা তত কিন্তু ওরা ভাঙবে কম। মানে বেসিক্যালি হাই ভোল্টেজের কারণে সেগুলো ভেঙে আয়নে পরিণত হয় বিধায় তারা কিন্তু আর্টটাকে ট্রান্সমিট করতে পারে। তো তারা যদি আয়নে পরিণতই হইতে না পারে তারা কিন্তু তারা আর্টটাকে ট্রান্সমিট করতে পারবে না। সো তুমি যত কুল ডাউন রাখতে পারবা মিডিয়ামটাকে বা আর্কটাকে, তত কিন্তু তোমার সিস্টেমটা স্টেবল থাকবে, আর্ক ট্রান্সফার হইতে পারবে না। সো ওইটা এখানে বলা আছে যে এফিশিয়েন্ট কুলিং মে বি অবটেন বাই গ্যাস ব্লাস্ট ডিরেক্ট অ্যালং দ্য আর্ক। এখানে গ্যাস ব্লাস্ট বলতে কি বুঝাইছে, যে আমরা একটা সার্কিট ব্রেকার রয়েছে আমরা একটু পরে দেখব, ওটাকে বলে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। বেসিক্যালি বাতাস দ্বারাই আমরা ওই সার্কিট ব্রেকারটাকে কন্ট্রোল করে থাকি, বাট এখানে ব্লাস্ট দ্বারা আমরা এটা বুঝাইছি যে আমরা খুব ফোর্সে একটা বাতাস ফেলে দিই, মানে খুব দ্রুত একটা বাতাসের ধাক্কাতে হয়টা কি আরেকটা লেনদেন মানে বেশি বড় হয়ে যায় খুব দ্রুত। তো যত বড় হয়ে যাবে রেজিস্ট্যান্সের কারণে তার পাওয়ার তত কমে যাবে, ফলে তার ফাংশনালিটি আর দুর্বল হয়ে পড়বে, ফলে আরেকটা দ্রুত ভ্যানিশ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই হাই রেজিস্ট্যান্স মেথডের ভিতরে দুটা মেথড বললাম, একটা হচ্ছে তোমার কি লেন্দেনিং দ্য আর্ক, 2 নম্বর পয়েন্ট বললাম হচ্ছে কুলিং দ্য আর্ক। এবার 3 নম্বর হচ্ছে রিডিউসিং এক্স সেকশন অফ দ্য আর্ক। যেহেতু আমরা বললাম একটু আগে যে দুটো সেকশন থাকতে পারে এক্স এবং ওয়াই, যদি আমরা বাই ডিরেকশনাল চিন্তা করি বা সেকেন্ড ডাইমেনশন, আমরা যে কোনো যদি আমরা রিডিউস করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের যে আর্কটা প্রডিউস হবে তার কিন্তু পাওয়ারটা কমে যাবে। সো যখনই পাওয়ারটা কমে যাবে তখনই আমরা বুঝতে পারবো কি যে আমার আর্কটা খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাবে। মানে যে কোনো একদিক থেকে আমাকে আর্কের পাওয়ারটা রিডিউস করতে হবে, হয় এক্স অথবা ওয়াই। আরেকটা কি বলছে দেখো, স্প্লিটিং দ্য আর্ক, মানে আর্কটাকে ভেঙে ফেলা। যদি আমরা যে আর্কটা প্রডিউস হবে সেটাকে যদি আমরা ভেঙে ফেলতে পারি মাঝখান থেকে, তাহলে কিন্তু খুব দ্রুত আর্কটাকে কুলিং করতে পারবো এবং আর্কটার লেন্থটা বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আর্কটা মানে আলটিমেটলি তোমার কাছে এখানে দুটো ফ্যাক্টরি অলওয়েজ কাজ করবে। একটা হচ্ছে কি আর্কটাকে টেনে বড় করা, 2 নম্বর হচ্ছে কুল করা। এই টেনে বড় করা এবং কুল করা এই দুটো জিনিসকে আমরা বিভিন্ন পন্থায় করতে পারি। ওই পন্থাগুলো এখানে বলা আছে কোন কোন পন্থায় বা কোন কোন মাধ্যমে আমরা করতে পারি। আর্কটাকে কেটে ফেললে কি হবে, লেন্থটা বড় হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যেটুকু পাওয়ারে সেই মাথা থেকে ওই মাথা যদি মাঝখানে যদি আমি কেটে ফেলি তাহলে কিন্তু সে পুরো পাওয়ারটা ট্রান্সমিট করতে পারবে না, ফলে তার পাওয়ারটা কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা আর্টটাকে খুব দ্রুত ভ্যানিশ করে দিতে পারবো। এবার আসি লো রেজিস্ট্যান্স যে মেথডটা রয়েছে সেই মেথডটা। এই মেথডটা শুধুমাত্র এসি সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য। একটা জিনিস মাথায় রাখবা যে শুধুমাত্র এসি সার্কিটের ক্ষেত্রেই লো রেজিস্ট্যান্স মেথডটা প্রযোজ্য, এবং একটু আগে যেটা পড়লাম হাই রেজিস্ট্যান্স মেথড, এটা শুধুমাত্র ডিসি সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য। দেবে এখানে লেখা আছে একটা কথা যে it is employed only in DC circuit breaker. সো শুধুমাত্র ডিসি সার্কিট ব্রেকার বা ডিসি যে সার্কিটগুলো রয়েছে তাদেরকে জন্যই হাই রেজিস্ট্যান্স মেথডটা প্রযোজ্য, এবং লো রেজিস্ট্যান্স যে মেথডটা রয়েছে সেটা কিন্তু বলা আছে অল মডার্ন হাই পাওয়ার এসি সার্কিট ব্রেকার এমপ্লয় দিস মেথড ফর আর্ক এক্সটেনশন। তার মানে যত রকমের মডার্ন বলো হাই পাওয়ার এসি সার্কিট ব্রেকার রয়েছে সেগুলোকে যদি আমরা আর্ককে ভ্যানিশ করতে চাই তাহলে আমরা যে মেথডটার মাধ্যমে করি সেটাকে বলি আমরা লো রেজিস্ট্যান্স মেথড। এই মেথডের ভিতরে ওই সেম একই জিনিসই আছে, বাস কিছু কিছু জাস্ট পয়েন্ট পার্থক্য, আর এটা ছাড়া কিছুই না। যেহেতু আমরা জানি একটা এসি সিস্টেম, তার মানে এখানে কি হয়, প্রত্যেকটা সাইকেল যখন এসি যায় তুমি একটু ভালো করে দেখবা, একটা সাইকেল থেকে পজিটিভ দিকে একটা সাইকেল থেকে নেগেটিভ দিকে। দ্যাট মিনস প্রত্যেক হাফ সাইকেল পরপর তারা কিন্তু জিরোকে টাচ করে। জিনিসটা কি বুঝতে পারছো তোমরা, জিরোকে টাচ করে? এখানে কি আঁকা যায়? ড্র। আচ্ছা, যদি আমরা এসি সার্কিট ধরি তাহলে আমরা বলতেছি যে এসি সার্কিটে কি হয়, দেখো এখানে দুইটা সাইকেল রয়েছে, এটা একটা সাইকেল এটা একটা সাইকেল, দুইটা সাইকেল। তো প্রত্যেকটা সাইকেলে দেখবা একটা হাফ সাইকেল পরপর সে কিন্তু জিরোকে টাচ করে, যেদিক থেকে হোক না কেন। এদিক থেকে আসলে দেখো জিরোকে টাচ করছে, আবার নিচে নামছে, আবার উঠছে, আবার জিরোকে টাচ করছে, আবার উঠছে, আবার নামছে, আবার জিরোকে টাচ করছে। সো দেখো প্রত্যেকটা হাফ সাইকেল পরপর সে কিন্তু জিরোকে টাচ করতেছে। সো এটা এখানে বলছে, তার মানে আমরা বুঝতে পারতেছি
যে হাফ সাইকেল পরপর সে জিরোকে টাচ করবে। তার মানে আমরা যদি ওই পয়েন্টটাকে টার্গেট করে মেথডটা ডিজাইন করতে পারি এবং ওই পয়েন্টে আর্কটাকে ভ্যানিশ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আর্কটাকে ইজিলি ভ্যানিশ করতে পারবো, কারণ ওই পয়েন্টে কারেন্টের ভ্যালু কিন্তু জিরো। সো যে পয়েন্টে কারেন্টের ভ্যালু জিরো, ওই পয়েন্টে সবচেয়ে লো পাওয়ার। সো ওই মোমেন্টে আমরা যদি চাই আর্কটাকে ভ্যানিশ করতে, তাহলে আমরা ইজিলি আর্কটাকে ভ্যানিশ করতে পারবো। তো এটা এখানে বলছে যে in an AC system current drops to zero after every half cycle. At every current zero the arc extinguishes for a brief moment. Brief মানে হচ্ছে সংক্ষিপ্ত। Now the medium between the contact contains ion and electron so that it has a small dielectric strength and can be easily broken down by rising contact voltage known as restraining voltage. তো তুমি যখন রেস্ট্রাইটিং ভোল্টেজ যেটাকে আমরা বলতেছি, মানে যখন জিরোতে আসবে ওই মোমেন্টে কি হবে, আমার যে আয়ন বা ইলেকট্রনগুলো রয়েছে সেইগুলোর কিন্তু ডাইরেক্টিং স্ট্রেন্থের ভ্যালুটা অনেক কমে যাবে। যখনই কমে যাবে আমি চাইলেই ওখানে ভোল্টেজের ভ্যালুটা বাড়ে ইজিলি কিন্তু ব্রেকডাউনটাকে স্টপ করতে পারি। সো ইফ সাচ এ ব্রেকডাউন ডাজ অকার দ্য আর্ক উইল পারসিস্ট ফর অ্যানাদার হাফ সাইকেল। যদি তুমি আর্কটাকে ভ্যানিশ করতে না পারো, তাহলে তোমাকে আর্কটা কি করতে হবে, পরবর্তী যে হাফ সাইকেল হচ্ছে সেই হাফ সাইকেলের ভিতরে ভ্যানিশ করতে হবে, এটা এখানে বলছে। আর যদি তুমি ইমিডিয়েটলি আফটার জিরোর পরে ভ্যানিশ করতে পারো, তার মানে তোমার দুই পাশে জাস্ট ভোল্টেজটা তুমি র্যাপিডলি বাড়াই দিবা, দেখবে মাঝখানে যে আর্কটা রয়েছে সেটা খুব দ্রুত ভ্যানিশ হয়ে গেছে। সো এটা এখানে বলছে যে লো রেজিস্ট্যান্স বা কারেন্ট জিরো মেথড, যেহেতু আমরা প্রত্যেক হাফ সাইকেল পরপর কারেন্ট জিরো পাচ্ছি, সো আমরা এই পয়েন্টটাকে টার্গেট করে আর্কটাকে ভ্যানিশ করি। তো এখানে আগের মতো দেখবা যে কিছু মেথড বলা আছে, ডিআয়োনাইজেশন মেথড যেটাকে আমরা বলি, লেনদেনিং দ্য গ্যাপ, হাই প্রেশার, যেহেতু আর্কটাকে ভ্যানিশ করতে হবে। সো আমরা হাই প্রেশারের মাধ্যমে কি করতে পারি, যে দুই পাশের যে আমাদের পার্টিকেল বা আয়ন রয়েছে সেই আয়নগুলোকে আমরা ডিএনার্জাইজ করতে পারি। আরেকটা কিন্তু বলছে কুলিং, যেটা আমরা একটু আগেও দেখে আসছি। আর একটা হচ্ছে ব্লাস্ট ইফেক্ট। ব্লাস্ট ইফেক্ট একটু আগে বললাম যে হাই প্রেশার দ্বারা আমরা কন্ট্যাক্টের মাঝখানে যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলোকে দূরে সরাই দেবো। যদি আয়নগুলোকে দূরে সরাই দিই, তাহলে এক কন্ট্যাক্ট থেকে আরেক কন্ট্যাক্টে তোমার কি হবে, আরেকটা ট্রান্সমিট হবে। আর ট্রান্সমিট হওয়ার তো কোনো ওয়ে নাই একমাত্র আয়ন ছাড়া। সো আয়নকে যদি আমরা দূরে সরাই দিতে পারি, তাহলে কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্তে তোমার যে আর্কটা আছে সেটা ট্রান্সমিট হতে পারবে না। সো এটা এখানে বলছে যে if the ionized particle between the contact are swept away and replaced by unionized particle, the dielectric strength of the medium can be increased. This may be achieved by a gas blast directed along the discharge or by forcing oil into the contact space. ওটাই বলছে যদি আমরা বাতাসের মাধ্যমে আয়নাইজড যে পার্টিকেলগুলো রয়েছে সেগুলো যদি আমরা দূরে সরিয়ে দিতে পারি, তাহলে ওই জায়গাটা অটোমেটিক্যালি আনআয়নাইজড পার্টিকেল দ্বারা ভরে যাবে। তো ভরে গেলে দেখবো যে ওখানকার ডাইরেক্টিং স্ট্রেন্থটা বেড়ে গেছে, ফলে সহজে আর আর্কটা প্রডিউস হইতে পারতেছে না, মানে আমার আর্কটা ভ্যানিশ হয়ে যাবে ইজিলি। তো এটা গেল মেথড। ডিসির জন্য শুধুমাত্র হাই রেজিস্ট্যান্স মেথড, আর এসির জন্য লো রেজিস্ট্যান্স মেথড। তোমাদের যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু যদি পার্টিকুলার বলা থাকে ডিসির জন্য, তখন কিন্তু খালি একটাই লিখতে হবে হাই রেজিস্ট্যান্স, আর এসি বললে লো রেজিস্ট্যান্স। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, কিছু ইম্পর্টেন্ট টার্ম রয়েছে, এগুলোকে আমরা সংজ্ঞাও দ্বারা প্রকাশ করতে পারি। যে তোমাদের পরীক্ষায় ডেফিনেশন আসে, তো ডেফিনেশন আসবে এভাবে যে আর্ক ভোল্টেজ। আর্ক ভোল্টেজ কাকে বলে? সো এখানে বলা আছে, দেখো, ইট ইজ দ্য ভোল্টেজ দ্যাট অ্যাপিয়ার্স অ্যাক্রস দ্য কন্ট্যাক্ট অফ দ্য সার্কিট ব্রেকার ডিউরিং দ্য আর্কিং পিরিয়ড। মানে যে টাইমে আর্ক হবে ওই টাইমে দুটো কন্ট্যাক্টের মাঝখানে যে ভোল্টেজটা প্রডিউস হয়, সেই প্রডিউস ভোল্টেজকে আমরা বলতেছি হচ্ছে আর্ক ভোল্টেজ। আর একটু আগে যেটা আমরা পড়ে আসলাম রেস্ট্রাইকিং ভোল্টেজ, ওটা দেখো সংজ্ঞায় যেখানে দেওয়া আছে, কারেন্ট জিরো যখনই হবে ঠিক ওই মোমেন্টে যে ট্রানজিয়েন্ট ভোল্টেজটা দুইটা কন্ট্যাক্টের অ্যাক্রসে প্রডিউস হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে রেস্ট্রাইকিং ভোল্টেজ। ওটাই দেখো সংজ্ঞাতে বলছে, ইট ইজ দ্য ট্রানজিয়েন্ট ভোল্টেজ দ্যাট অ্যাপিয়ার্স অ্যাক্রস দ্য কন্ট্যাক্ট অ্যাট অর নিয়ার কারেন্ট জিরো ডিউরিং আর্কিং পিরিয়ড। তারপর আছে দেখো রিকভারি ভোল্টেজ। এটা কি বলছে, এটা হচ্ছে তোমার যেই ভোল্টেজটা ফাইনালি যখন আমার আর্কটা ভ্যানিশ হয়ে যাবে, দুটো কন্ট্যাক্টের মাঝখানে আর কোনো আর্ক থাকবে না, যখন আর্কটা ভ্যানিশ হয়ে যাবে তখন আমার দুটো কন্ট্যাক্টের মাঝখানে যে ভোল্টেজটা প্রডিউস হয় তাকে আমরা বলতেছি হচ্ছে রিকভারি ভোল্টেজ। এটা হচ্ছে সিস্টেমের ভোল্টেজের সমান। মাথায় রাখবা, রিকভারি যে ভোল্টেজটা সেটা কিন্তু সিস্টেমের ভোল্টেজের সমান। দ্যাট মিন ওপেন সার্কিট ভোল্টেজে যে ভোল্টেজটা প্রডিউস হয় সেই ভোল্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে রিকভারি ভোল্টেজ। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে রিকভারি ভোল্টেজ এই ভোল্টেজ, যেই ভোল্টেজটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজের আউটপুটে আমরা পাই। এটা একটু মাথায় রাখবে। তো আমাদের তিনটা সংজ্ঞা চলে গেল। এবার আসি আমাদের ক্লাসিফিকেশন। সার্কিট ব্রেকার তো অনেক রকমের হয়,
এই বইয়ে তোমাদের 4 রকমের দেওয়া আছে। একটা হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার, 2 নাম্বার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, 3 নাম্বার সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার বা SF6 যা নাম বলে আমরা যেটাকে চিনি, এবং লাস্ট অফ অল ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এদের নাম শুনে বুঝতে পারছো যেহেতু অয়েল কথাটা বলা আছে, দ্যাট মিনস এখানে যে আর্কটা এক্সটিংশন হবে বা আর্কটাকে আমরা ভ্যানিশ করব সেটা কোন মিডিয়ামে করব? অয়েল, তেলের ভিতরে। এয়ার ব্লাস্ট দ্বারা বুঝতেই পারছো এখানে আমাদের হাই প্রেশারের এয়ার দ্বারা আমরা আর্কটাকে ডিমিনিশ করব। সালফার হেক্সাফ্লোরাইড এটা কিন্তু তোমার গ্যাসীয় পদার্থ, ইটস নট সলিড, ইটস নট লিকুইড। সো একটা গ্যাসের ভিতরে আমরা আর্কটাকে ডিমিনিশ করতেছি, দ্যাটস ওয়াই আমরা বলতেছি সালফার হেক্সাফ্লোরাইড। আর লাস্ট অফ অল হচ্ছে ভ্যাকিউম, মানে যেখানে বায়ুশূন্য স্থানে যে আর্কটা আমরা ভ্যানিশ করব সেটা হচ্ছে বায়ু শূন্য স্থানে, দ্যাটস ওয়াই আমরা এটার নাম বলতেছি হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। আচ্ছা, এরপর দেখো প্রত্যেকটা এখানে বলা আছে ইচ সার্কিট ব্রেকার হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো আমাদের এইগুলি অ্যাকচুয়ালি বেসিক্যালি পড়তে হবে যে কোন কোন সার্কিট ব্রেকারের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে এবং কিভাবে সেগুলো তৈরি হয়েছে এবং কিভাবে সেগুলো কাজ করে। তো ফার্স্টে আমরা আসি হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার। যেহেতু নাম শুনে বুঝতে পারতেছি অয়েল, দ্যাট মিনস এটা কি হবে, এই দেখো একটা বলা আছে একটা মিডিয়াম যেটা হচ্ছে অয়েল, এই যে পুরো মিডিয়ামটা কিন্তু অয়েল, তেল দ্বারা পরিপূর্ণ, ডট 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 দ্বারা তেল বোঝাচ্ছে, এই যে আরো চিহ্ন দ্বারা বোঝানো আছে এটা হচ্ছে তেল। আর মাঝখানে দেখো বলা আছে কি বাবলস অফ অয়েল ভ্যাপর, এই জায়গাটা ইট মিনস এটা বোঝাচ্ছে যে এখান থেকে একটা ইলেকট্রোড রয়েছে, এখানে একটা ইলেকট্রোড রয়েছে, এবং যখনই আমরা সেটাকে কি করতেছি দূরে সরানোর চেষ্টা করতেছি তখন তাদের মাঝখানে দেখবে যে এখানে আর্ক প্রডিউস হইতেছে, ডট ডট লাইন দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে আর্ক প্রডিউস হইতেছে। এই আর্কটা বেসিক্যালি এই তেলের ভিতরে প্রডিউস হইতেছে এবং সেই তেলটার গুণগত মান এতটাই বেশি যে আর্কটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যাতে আসতে না পারে নর্মাল কন্ডিশনে, যদি চলে আসে তাহলে তোমার শর্ট সার্কিট হয়ে যাবে। সো আসতে যাতে না পারে দ্যাটস আমার তেলের গুণগত মান এই পর্যায়ে নিয়ে যেতে হবে, মানে এতটা ভালো থাকতে হবে যাতে করে আর্কটা এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে না পৌঁছাইতে পারে, তাহলে আমার আর্টটা কি হবে, সহজে ভ্যানিশ হয়ে যাবে। সো ওইটা এখানে বলা আছে কিভাবে হয়, এখানে বলাই আছে দেখো সাম ইনসুলেটিং অয়েল, এখানে বলা আছে যেমন ট্রান্সফর্মার অয়েল, আমরা জানি যে ট্রান্সফর্মারের তেলটা কি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম, প্যারাফিন তেল বলে এগুলোকে। The contact are opened under oil and an arc is stuck between them. The heat of the arc evaporates the surrounding oil and dissociates it into a substantial volume of gaseous hydrogen at high pressure. The hydrogen gas occupied a volume about 1000 times of the oil decomposed. The oil is therefore pushed away from the arc and an expanding hydrogen gas bubbles surrounding the arc region and adjacent portion of the contact. The arc extension is facilitated mainly by two processes. Firstly, the hydrogen gas has high heat conductivity and cool the arc, thus aiding the deionization of the medium between the contacts. Secondly, the gas sets up turbulence in the oil and forced it into the space between contacts, thus eliminating the arcing product from the arc path. This result is that arc is extinguished and circuit current interrupt. এখানে এটাই বোঝাচ্ছে যে আমাদের যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামটা হচ্ছে একটা তেল জাতীয় মিডিয়াম। সো এই মিডিয়ামের ভিতরে যদি কখনো আর্কটা প্রডিউস হয় তাহলে আর্কের কারণে সেখানে কিন্তু একটা হিট প্রডিউস হবে, এই হিটের কারণে ওখানে যে তেলগুলো রয়েছে সেই তেলগুলো কি হবে, বাবল সৃষ্টি হবে, মানে হিট হওয়া যখন শুরু করে দেখবে তেল গরম হলে একটা বাবল তৈরি হয়। তো যখনই বাবল তৈরি হবে ওই বাবলের ভিতরে কিন্তু হাইড্রোজেন গ্যাস বিল্ড আপ হবে। তো হাইড্রোজেন গ্যাস হাই প্রেশারে থাকবে যেহেতু হাই টেম্পারেচারে বের হইতেছে এবং বাবল প্রডিউস হইতেছে, এই হাইড্রোজেন গ্যাসগুলো কি করে নর্মাল গ্যাসের তুলনায় বা নর্মাল যে তেলগুলো রয়েছে সেই তেলের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী। সো দ্যাটস ওয়াই ওই বাবলের ভিতরে যখন কোনো একটা আর্ক প্রডিউস হবে হাইড্রোজেন গ্যাস যেহেতু এক্সেস পরিমাণ হিট কন্ডাক্ট করতে পারে পাশাপাশি আর্কটাকে কুলও করতে পারে, ফলে ওইখানে যে আর্কটা প্রডিউস হবে সেই আর্কের হিটটা হাইড্রোজেন গ্যাস বাবল আকারে নিয়ে বসে থাকবে এবং দূরে সরে যাবে, ফলে কি হবে এই আর্কটা এই প্রান্ত থেকে এই প্রান্তে আসবে না, কারণ যখনই সে হিট প্রডিউস করে দূরে সরে যাবে তখন বাবলটা দেখবা ডানে বামে বা উপরে নিচে যেখানে যাক না কেন চলে যাবে এবং পাশাপাশি আরেকটা জায়গা থেকে তেল চলে আসবে। সো এইভাবে বাবল তৈরি হবে এবং সেগুলো দূরে সরে যাবে, ফলে আমার যে হিটটা প্রডিউস হইতেছে সেটা কিন্তু ধীরে ধীরে কুল ডাউন হয়ে যাইতেছে এবং আমার যে পাত রয়েছে আর্কিংয়ে সেই পাতটা কিন্তু আর ফিল আপ হইতেছে না, ফলে আমার আর্কটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং যে সার্কিট কারেন্ট সেটাও কিন্তু আর
যাতায়াত করতে পারবে না, ইন্টারাপ্ট হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমাদের অয়েল সার্কিট ব্রেকারটা কাজ করে। এর কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। সুবিধার ভিতরে একটা বলছে যে তোমার আর্কের যে এনার্জি রয়েছে সেটা খুব দ্রুত অ্যাবজর্ব করে কি করে, অয়েলটাকে ডিকম্পোজ করে ফেলতে পারে, মানে বাবল তৈরি করে, ফলে ধীরে ধীরে খুব কুল ডাউন হয়ে যেতে পারে। এটাই হচ্ছে আর মেইন কাজ। 2 নম্বর হচ্ছে কি ইনসুলেটর হিসেবে কাজ করে এবং খুবই স্মলার ক্লিয়ারেন্সে কিন্তু সেটা হচ্ছে আর্কটাকে রিমিনিশ করতে পারে। আর তার পাশে আরেকটা লাস্টের পয়েন্টটা বলছে কি যে যে তেলটা রয়েছে সেটা যেমন একাধারে আর্কটাকে ভ্যানিশ করে, পাশাপাশি যে সারফেসটা রয়েছে সেই সারফেসটাকে কুল রাখতে সাহায্য করে। এই 3টা হচ্ছে এর সুবিধা। আর অসুবিধার মধ্যে একটা রয়েছে যে তোমার যেহেতু তেল, দেখবা কিছু কিছু তেল কিন্তু গুণগত মান কমে গেলে আগুন ধরে যেতে পারে। ছোট এখানে বলছে যে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, এইটা একটা রিস্ক আছে যদি সেগুলো দাহ্য পদার্থ হয়। পাশাপাশি বলছে যে বাতাসের সঙ্গে মিক্সচার ঘটে কিছু কিছু তেল আছে যেগুলো ব্লাস্ট হইতে পারে, ইথেন গ্যাস, মিথেন গ্যাস, এগুলো যেগুলো আছে যদি দেখা গেছে কোনো কারণে গুণগত মান কমে যায় এবং ওই তেল থেকে যদি কখনো ওইরকম গ্যাস প্রডিউস হয় এবং বাইরে চলে আসে এবং বাতাসের সঙ্গে মিশে যায় এবং আশেপাশে যদি কেউ স্মোক বা কোনো একটা ধোঁয়ার যদি সে পায়, সেন্স পায়, তাহলে কিন্তু ওখানে ব্লাস্ট হয়ে যেতে পারবে। আচ্ছা, এবং লাস্ট অফ অল যেটা বলা আছে সেটা কি যে তোমার অয়েলের ভিতরে যে মানে আমাদের যে আর্কগুলো প্রডিউস হইতেছে এর ফলে কিন্তু তেলের গুণগত মান কমে যাচ্ছে ধীরে ধীরে। সো যখনই গুণগত মান কমে যাবে তখনই তোমাকে সেই তেলগুলো চেক করতে হবে এবং সেগুলোকে রিপ্লেস করতে হবে। আদারওয়াইজ তুমি আগে যেভাবে বা যত ক্ষমতা সম্পন্ন ক্যাপাসিটিতে সে আর্কটাকে ভ্যানিশ করতো সেভাবে আর ভ্যানিশ করতে পারবে না। সো তোমার তেলটাকে এর মধ্যে রাখতে হবে এবং রিপ্লেস করতে হবে। এইগুলো গেল পয়েন্ট। আর অয়েল সার্কিট ব্রেকার রয়েছে 2 রকমের এখানে, যেমন এখানে মানে 3 রকম বলছে, না 2 রকমই বলছে। একটা হচ্ছে বাল্ক অয়েল সার্কিট ব্রেকার আর একটা হচ্ছে লো অয়েল সার্কিট ব্রেকার। এই 2 রকমের সার্কিট ব্রেকার থাকে তেলের। বাল্কটা নাম শুনে বুঝতে পারছো, বাল্ক মানে হচ্ছে অনেক বড়, তার মানে ওখানে যে তেলের ড্রামটা থাকবে সেই ড্রামটা থাকবে অনেক বড়। আর যেটা হচ্ছে লো অয়েল সেখানে তেলের ড্রামটা থাকবে কম, মানে তেলের পরিমাণটা থাকবে কম। একটা হচ্ছে কম তেলের ভিতরে আরেকটাকে ভ্যানিশ করে আর একটা হচ্ছে বেশি তেলের ভিতরে আরেকটাকে ভ্যানিশ করে। তো যেটা বেশি তেলের ভিতরে ভ্যানিশ করে ওটা আবার দেখবা যে 2 রকম ভাবে ক্লাসিফাই, সেটা হচ্ছে একটাকে প্লেন ব্রেক বলে অয়েল সার্কিট ব্রেকার, একটা হচ্ছে আর্ক কন্ট্রোল অয়েল সার্কিট ব্রেকার। এগুলোর ডেসক্রিপশন আমাদের জানার দরকার নাই, শুধু আমাদের এইটা জানলেই হবে যে অয়েল সার্কিট ব্রেকার কয় রকমের। একটা হচ্ছে বাল্ক অয়েল আর একটা হচ্ছে লো অয়েল। বাল্ক মানে হচ্ছে সেখানে তেলের পরিমাণটা থাকবে সবচেয়ে বেশি, আর লো অয়েল মানে যেখানে তেলের পরিমাণ থাকবে সবচেয়ে কম। দ্যাটস ইট। এটা আমাদের ওভাবে জানার দরকার নেই, এটা হচ্ছে অয়েলেরই বাল্কেরই হচ্ছে প্রকারভেদ দিয়ে রাখছে, এগুলো দরকার নেই। এরপরে আসো হচ্ছে এই যে লো অয়েল। তো লো অয়েল যে সার্কিট ব্রেকার রয়েছে এখানে কিন্তু তোমার তেলের পরিমাণ অলরেডি কম। সো এটার কনস্ট্রাকশনটা কিভাবে হয়, এই যেখানে তাদের কনস্ট্রাকশনও দেখানো হয়েছে, দেখবা এটা হচ্ছে ড্রেন ভালভ, যার মাধ্যমে আমরা তেলটাকে বের করে ফেলি, পরে আবার উপর থেকে তেল ঢালি। তো তেল ঢালি তেল বের করি, তেল ঢালি তেল বের করি যখন আমাদের প্রয়োজন পড়ে, তার আগ পর্যন্ত না। তেলের লেভেলটা আমাদের এই পর্যন্ত রাখতে হয়। এটা হচ্ছে আমাদের টপ চেম্বার, এটা আমাদের ফিক্স কন্ট্যাক্ট, আর এইগুলো হচ্ছে সার্কিট ব্রেকারের চেম্বার। আর এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, যেটা হচ্ছে এর সঙ্গে কাছাকাছি উঠবে এবং নিচে নেমে আসবে, উঠবে এবং নিচে নেমে আসবে। আর এটা হচ্ছে আমাদের আর্ক এক্সটেনশন ভালভ, যার মধ্যে দিয়ে আমরা হচ্ছে আর্কটাকে ভ্যানিশ করার চেষ্টা করি, মানে আর্ক পাস আউট হবে এবং ভ্যানিশ হবে। এই কন্ট্যাক্টটা যখন এর সঙ্গে লেগে যাবে তখন সার্কিটটা ক্লোজ, যখন কন্ট্যাক্টটা এখান থেকে দূরে সরে আসবে তখনই আর্কটা আমার প্রডিউস হবে। যখনই প্রডিউস হবে তেলের মাধ্যমে সেটা যেন খুব সহজেই ডিমিনিশ করতে পারি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তেল মিডিয়ামে রাখা হয়েছে। আর বাকি যেগুলো নিচে আছে সেগুলোকে বলতেছে সাপোর্টিং চেম্বার বা অপারেটিং রড, যার মাধ্যমে হচ্ছে আমরা এই অপারেটিং রডের মাধ্যমে এটাকে উপরের দিকে তুলি, ফলে এটা উপরে লেগে যাবে, আবার নিচের দিকে নামাবো, ফলে এটা নিচের দিকে নেমে যাবে। এই জন্যই রডটা ইউজ করা হয়েছে। সো এর দেখবা কিছু সুবিধা অসুবিধা বলা আছে, মানে এখানে সাপোর্টিং চেম্বারের কাজ কি এখানে কিছু ব্যাখ্যা করছে, সার্কিট ব্রেকিং চেম্বারের কাজ কি ব্যাখ্যা করছে। এটা বেসিক্যালি তোমার ওই সার্কিট যে ব্রেক করবে, ব্রেক করার জন্য কিছু চেম্বার থাকে, এখানে সেই চেম্বারগুলো এখানে জাস্ট লাগাই রাখছে, যেগুলো হচ্ছে আমাদের বাসা বাড়িতে তুমি দেখতে পাবো না, কারণ এগুলো হচ্ছে শুধুমাত্র ট্রান্সফরমার বা ওইসবের ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজন। ওদের গায়ে দেখবে এরকম চেম্বার থাকে, যেটা আমাদের এখানে থাকে না। ওইখানে কিছু পার্ট থাকে, যেমন হচ্ছে তোমার আপার লোয়ার ফিক্স কন্ট্যাক্ট থাকে, মুভিং কন্ট্যাক্ট থাকে, আর হচ্ছে টার্বুলেটর থাকে। টার্বুলেটরটা বেসিক্যালি হচ্ছে তোমার একটা আর্ক কন্ট্রোলিং ডিভাইস যেটা আমরা বলি, যেটা হচ্ছে তোমার এক্সিয়াল এবং রেডিয়াল 2 ধরনের ইভেন্ট থাকে।
মানে ফাঁক থাকে সোজা কথা বলতে গেলে। এক্সিয়াল যে ভেন্ট থাকে সেটার মাধ্যমে আমরা লো কারেন্টটাকে করি, আর যেটা তোমার রেডিয়াল ভেন্ট থাকে তার মাধ্যমে আমরা হাই কারেন্ট। এই দুইটা কারেন্টকে যাতে আমরা খুব দ্রুত ভ্যানিশ করতে পারি, দ্যাটস ওয়াই এটা টার্বুলেটর, মানে ওয়ান কাইন্ড অফ রেগুলেটর বলতে পারো তোমরা যদি বলতে চাও যে রেগুলেটর। এটা হচ্ছে দেখবা মানে সহজ ভাষায় বলতে গেলে কিছু কিছু রেগুলেটর আছে দেখবা নব ঘুরলে ঠাস ঠাস করে আওয়াজ হয়, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর। আর কিছু কিছু এখন যেগুলো রেগুলেটর পাওয়া যায় সেগুলো কিন্তু কোনো রকম নব নাই, পুরো একটা টান দিবা একবারে ঘুরে যাবে, পুরো একটা টান দিবা একবারে চলে যাবে। তো জাস্ট ওরকমই এটা দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে এক্সিয়াল, একটা থাকে হচ্ছে রেডিয়াল। সো এক্সিয়াল পার্টগুলো বেসিক্যালি লো কারেন্টগুলোর জন্য প্রযোজ্য, আর রেডিয়াল যে পার্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাই কারেন্টের জন্য প্রযোজ্য। এইটাই। আচ্ছা, এখানে দেখবা যে অপারেশন বলা আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে বেসিক্যালি লো যে ওয়েল সার্কিট ব্রেকার সেটা কিভাবে কাজ করে। তো নর্মাল কন্ডিশন তো নর্মাল যেরকম আছে, মুভিং কন্ট্যাক্ট তো রিমেন এঙ্গেজ থাকবে, মানে একটা একসঙ্গে লাগানো থাকবে, কোনো সমস্যা নাই। যখনই কোনো ফল্ট হবে তখন কি হবে, মুভিং কন্ট্যাক্টটা আমরা নিচের দিকে টেনে দিব। তো যখনই নিচের দিকে টেনে চলে আসবে তখন কি হবে, ওখানে একটা আর্ক প্রডিউস হবে। তো ওই আর্কটা যাতে তেলের ভিতর ভ্যাপার হইতে পারে, দ্যাটস ওয়াই সেখানে কিন্তু তেলটা রাখা হয়েছে। এবং যখনই তেলের ভিতরে ওই আর্কটা প্রডিউস হবে তখন কিন্তু সেখানে খুব হাই প্রেশার তৈরি হবে, এবং হাই প্রেশারের কারণে ওখানে যে তেলগুলো রয়েছে সেই তেলগুলো কী হবে, ভ্যাপার তৈরি করবে। যখনই ভ্যাপার তৈরি করবে তখন দেখবো যে পাশে দেখবা টার্বুলটা, যেটা আমরা বললাম ফাঁক আছে এক্সিয়াল আর রেডিয়াল পাথ। সো ওর মাধ্যমে আমাদের কি হবে, ট্রান্সমিট হবে আমাদের পাওয়ারটা, ফলে ওই আর্কটা ইজিলি কোয়েন্সিং হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে। কোয়েন্স মানে হচ্ছে ভ্যানিশ, ডিমিনিশ মানে ভ্যানিশ, এক্সটেনশন মানেও ভ্যানিশ, সবগুলোর অর্থ একই। সো এক এক জায়গাতে দেখবে এক এক টার্ম ইউজ করছে, কুইন্স কোনো জায়গাতে এক্সটেনশন, কোনো জায়গাতে ডিমিনিশ। সো সবগুলোর অর্থই একই, যে আর্কটাকে ভ্যানিশ করে ফেলা। এটা কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে কম তেল প্রয়োজন হয়, 2 নম্বর হচ্ছে যে জায়গাও কম লাগে এবং আগুন ধরার চান্সও কম, এবং এর মেনটেনেন্সও খুব ইজি, যেহেতু কম জায়গায় মানে ট্যাপের মতো নিচ থেকে ফুটা মানে অন করে দিলে তেল পড়ে যাবে বা তেল ঢেলে দিবা, শেষ। আর অসুবিধা হচ্ছে কি, যেহেতু তেল কম তার মানে তোমাকে বুঝতেই হবে যে যেহেতু আমার তেল কম তার মানে হাই মানে বা হেভি কারেন্টের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এটার জন্য প্রযোজ্য না। সো এটা 1 নম্বর, কারণ সে দ্রুত কি করতে পারবে, তেলটাকে আয়নাইজ করে ফেলতে পারবে। 2 নম্বর বলছে কি, যে যেহেতু সেখানে গ্যাস প্রডিউস হবে, সো তুমি তেলটাকে বের করতে পারলে অনেক সময় গ্যাসগুলো কি থাকে, কন্ট্যাক্টের সাথে লেগে থাকে, ওগুলো বের করা যায় না। আর 3 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে কি, যে ওই যেটা প্রথমে বললাম যে যেহেতু তেল কম, সো খুব ইজিলি তেলটা নষ্ট হয়ে যেতে পারে এবং ফলে সেখানে কার্বনাইজেশন হতে পারে। সো হাই কার্বনাইজেশনের কারণে আমাদের যে ডাইলেকট্রিক স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথটাও কি হতে পারে, কমে যেতে পারে তেলের। এটাই হচ্ছে বলছে এতে 3টা পয়েন্ট দ্বারা। এইটা হচ্ছে তোমাদের অয়েল সার্কিট ব্রেকারের ছবি দেওয়া আছে, যেগুলো মোটা, এই যে মোটার দামের মতো এগুলোকে বলতেছে বাল্ব, আর যেগুলো ছোট ছোট সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে লো অয়েল সার্কিট ব্রেকার। আর এখানে তো মেইনটেনেন্স খুব ইজি, এখানে বলা আছে 3 থেকে 6 মাস পর পর তোমাকে চেক করতে হবে যে তেলের গুণগত মান ঠিক আছে কি নাই। তুমি বেসিক্যালি সব কিছুই দেখবা যে ওর যে কারেন্ট ক্যারিং পার্ট রয়েছে, আর্কিং কন্ট্যাক্ট রয়েছে সেগুলো ঠিক আছে কিনা, বা ঝলসে গেছে কিনা। যদি ঝলসে যায়, এখানে বলছে বার্নিং মানে ঝলসে যাওয়া, তাহলে তোমাকে কন্ট্যাক্টটা রিপ্লেস করতে হবে। তেলের গুণগত মান দ্বারা এখানে এটাই বুঝাচ্ছে ডাইলেকট্রিক স্ট্রেংথ, তেলের গুণগত মান ঠিক আছে কিনা তোমাকে চেক করতে হবে। যদি সেগুলো ঠিক না থাকে, যদি ডিসকালার হয়ে যায় বা দুর্গন্ধ বের হয় তেল থেকে, তাহলে তোমাকে তেলটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে বলা আছে, দেখো, দ্য অয়েল ইন গুড কন্ডিশন শুড উইথস্ট্যান্ড 30 কেভি ফর 1 মিনিট ইন এ স্ট্যান্ডার্ড অয়েল টেস্টিং কাপ উইথ 4 মিলিমিটার গ্যাপ বিটুইন ইলেকট্রোড। মানে 4 মিলিমিটার গ্যাপের দুটো ইলেকট্রোডের মাঝখানে 30 কিলো ভোল্টের যদি আমি ডিসচার্জ করতে পারি, তাহলে একটা সাধারণ তেল সেটা 1 মিনিট উইথস্ট্যান্ড করবে। মানে তুমি যদি 1 মিনিট ধরে 30 কিলো ভোল্টের পাওয়ার ওখানে কি করবো, এটাকে লস করতে থাকো 4 মিলিমিটার গ্যাপের ইলেকট্রোডের মাঝখানে, তাহলে ওই তেল যেটা ইউজ করতেছে তেলের গুণগত মান 1 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। 1 মিনিট পর কিন্তু তেলের গুণগত মান নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি কত কিলো ভোল্টের জিনিস কত সেকেন্ডের মাঝখানে ডিমিনিশ করতে পারছো। সো যত দ্রুত ডিমিনিশ করতে পারবা তত তোমার তেলের গুণগত মান ভালো থাকবে, যত বেশিক্ষণ পর্যন্ত ওয়েট করবা তেলের গুণগত মান তত দ্রুত নষ্ট হয়ে যাবে। ওটাই এখানে বলছে। তারপর আবার ইনসুলেশন তোমাকে চেক করতে হবে, ইনসুলেশন ঠিক আছে কি নাই, না থাকলে তোমাকে নতুন কেবল লাগাতে হবে। তেলের লেভেল ঠিক আছে কিনা, কারণ ভ্যাপর জাস্ট হয়ে যাবে তখন, তখন কিন্তু তেলের লেভেলটা নিচে নামতে থাকবে ধীরে ধীরে, সেটা মাথায় রাখতে হবে। আর ক্লোজিং এবং ট্রিপিং যে মেকানিজম রয়েছে সেই মেকানিজমগুলো ঠিকমতো কাজ করতেছে কি করতেছে না সেটা তোমাকে প্রতিনিয়ত মানে 6 মাস পর চেক করে দেখতে হবে।
এই পুরোটা গেল হচ্ছে আমাদের অয়েল সার্কিট ব্রেকার। এরপরে আসতেছে হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। তো এয়ার ব্লাস্ট নাম শুনে বুঝতে পারতেছি এটা হচ্ছে বাতাসের বাধা। হ্যাঁ কিটা কারো মনে হয় মাইক্রোফোন অন আছে, স্টারটা এখন ভাবতেছিল অফ গিয়া করলে দাদা ভালো হবে। মাইক অফ আছে। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। আমরা এয়ার ব্লাস্ট নাম শুনে বুঝতে পারতেছি যেখানে আমরা হাই প্রেসারের মাধ্যমে একটা বাতাসের ধাক্কাকে কাজে লাগিয়ে আমরা আরটাকে ডিমিনিশ করব। সো এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধার ভিতরে কতগুলো পয়েন্ট আছে, দেখো 6টা পয়েন্ট বলা আছে। কি কি বলা আছে? যে দ্য রিস্ক অফ ফায়ার ইজ এলিমিনেটেড, যেহেতু আমরা বাতাসের ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছি তার মানে এখানে আমাদের আগুন ধরার কোনো চান্সই নাই। 2 নাম্বার, দ্য আর্কিং প্রোডাক্টস আর কমপ্লিটলি রিমুভড বাই দ্য ব্লাস্ট, মানে যে জিনিসগুলো আয়োনাইজড হয়ে তার থ্রুতে আমাদের কারেন্টটাকে পাস করবে বাতাসের ধাক্কা দ্বারার মাধ্যমে আমরা সেগুলোকে সরাই ফেলতেছি। ফলে সেখানে যেখানে আমরা তেলে কি হইতো, তেলের গুণগত মান কমতো, এখানে সেখানে গুণগত মান কমার কোনো চান্সই নেই। সো আমাদের ওই প্রাইসটা লাগতেছে না, নর্মাল তেলের যে দাম সে দামটা লাগতেছে না। ওকে, 3 নাম্বারটা আমাদের কি বলছে? যেহেতু আমাদের যে এখানে আমরা বাতাস দ্বারা ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছি, আবার নতুন বাতাস চলে আসতেছে, ফলে আমাদের ডাইরেক্ট্রিক স্ট্রেংথের যে ভ্যালু সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। সো দ্যাটস ওয়াই আমাদের ডিভাইসের সাইজ কিন্তু খুব কমে গেছে। আমরা এখন খুব দ্রুত, মানে খুব ছোট গ্যাপেরও কোনো একটা কন্ট্যাক্টে খুব ইজিলি আমরা আরটাকে ভ্যানিশ করতে পারতেছি। আর এখানে আমাদের কোনো তেল কিছুই লাগতেছে না, জাস্ট একটা বাতাসের ধাক্কা দিব, যে আরেকটা প্রডিউস হবে সে আরেকটা দূরে সরে যাবে, ফলে কুল ডাউন হয়ে ঠান্ডা হয়ে যাবে, আরেকটা ভ্যানিশ হয়ে যাবে। তো এখানে ওই পয়েন্টগুলো দেখবো যে ব্যাখ্যা করছে আরো 3টা পয়েন্টের মাধ্যমে। এর কিছু অসুবিধা আছে, তার মধ্যে একটা অসুবিধা কি, যে এই ব্রেকারগুলো খুবই সেন্সিটিভ। মানে তোমার যে রেস্টারিং ভোল্টেজ, যেটা আমাকে বললাম যে ট্রানজিয়েন্ট যে ভোল্টেজটা থাকবে, যে ভোল্টেজের কারণে তুমি কি করবা, 0 পয়েন্টে আরটাকে ভ্যানিশ করবা। তো এই ট্রানজিয়েন্ট ভোল্টেজে যে রেটটা, মানে কোন পয়েন্টে করতে হবে, কারণ দেখা গেছে ভোল্টেজ, ট্রানজিয়েন্ট ভোল্টেজ মানে কি খুব দ্রুত ফ্লাকচুয়েট করবে ভোল্টেজটা। সো তোমাকে যে ব্রেকারটা বানাবা সেটাও কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব সেন্সিটিভ হইতে হবে, মানে যাতে ওই 0 পয়েন্টে সে টার্গেট করে যেন আরটাকে ভ্যানিশ করতে পারে। দ্যাটস ওয়াই একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আরটা ভ্যানিশ হবে না, পরবর্তী হাফ সাইকেলের জন্য ওয়েট করতে হবে। দ্যাটস ওয়াই এই ব্রেকারগুলো খুবই সেন্সিটিভ। ওটাই বলছে এই ব্রেকারগুলো খুবই সেন্সিটিভ হয় ইন দ্য ভেরিয়েশন অফ দ্য রেট অফ রিস্ক অফ রেস্টেনিং ভোল্টেজ। এটাকে বলে RRRV, ট্রিপল RV, রেট অফ রাইজ অফ রেস্টেনিং ভোল্টেজ, RRRV। পরীক্ষায় যদি আসে, হোয়াট ডাজ ইট মিন বাই RRRV, রেট অফ রাইজিং অফ রেস্টেনিং ভোল্টেজ। এটার ফুল নেম হচ্ছে শর্ট নেম হচ্ছে RRRV। আচ্ছা, এরপরে আসি আমাদের এয়ার ব্লাস্ট যে সার্কিট ব্রেকার রয়েছে তার কিছু টাইপ রয়েছে। একটাকে বলতেছি হচ্ছে এক্সিয়াল ব্লাস্ট, একটাকে আমরা বলতেছি হচ্ছে রেডিয়াল ব্লাস্ট, নিচে আসলে পাবো, আর একটাকে বলতেছি আমরা হচ্ছে ক্রস ব্লাস্ট। এক্সিয়াল, রেডিয়াল আর হচ্ছে ক্রস। তো এক্সিয়াল মানে তোমরা বুঝতেই পারতেছি উপর নিচ, এই যে দেখতে পাইতেছো, এটা মুভিং কন্টাক্ট, এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট। সো আমরা বাতাসের ব্লাস্টটা দিবই বরাবর, যাতে করে আমাদের আরেকটা যে প্রডিউস হবে সেটা যেন এখান থেকে দূরে সরে যায়, ভ্যানিশ হয়ে যেতে পারে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রস, মানে দুটা কন্টাক্টের এই প্রান্ত থেকে আমরা বাতাসের বাধাটা দিব, বাতাসের ধাক্কা যেটাকে বলতেছি। আর যেটা রেডিয়াল, সেটা হচ্ছে এটা আমাদের ফিক্সড কন্টাক্ট, এটা আমাদের মুভিং কন্টাক্ট। আমরা বাতাসের বাধা এমনভাবে দিব যাতে সেটা মাঝখান দিয়ে চলে যায়। সো এই 3 ভাবে রয়েছে ব্লাস্টিং ডাইরেকশন। এখানে ওরকম তেমন কিছুই নাই, জাস্ট কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাগুলো সবার ক্ষেত্রে একই, যে সব জায়গায় বাতাসের ধাক্কা ইউজ করবে, কিন্তু ভালভ কোথায় কিভাবে কানেক্টেড এটা খালি তোমাকে মাথায় রাখতে হবে। এক্সালটা কিভাবে কাজ করে, রেডিয়ালটা কিভাবে কাজ করে, আর ক্রসটা কিভাবে কাজ করে। এখানে নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে বলা আছে যে নর্মাল কন্ডিশনের ভালভটা আমার ক্লোজ থাকবে, এই যে দিস ভালভ রিমেন ক্লোজ আন্ডার নর্মাল কন্ডিশন বাট ওপেন অটোমেটিক্যালি বাই ট্রিপিং ইম্পালস হোয়েন এ ফল্ট অকার ইন দ্য সিস্টেম। তো যখনই ফল্ট হবে তখনই কি হবে, কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। যখনই ওপেন হয়ে যাবে, যেখানে এয়ার রিজার্ভার, মানে এখানে বাতাস তোমার ধরে রাখা হয়েছে, আর এটা হচ্ছে এয়ার ভালভ, এই ভালভ থেকে তখন বাতাসটা এখানে যাবে, এটা আর্কিং চেম্বার, এখান থেকে বাতাসের ফ্লোতে দেখো এখান থেকে বাতাস বের হবে, এখান থেকে বাতাস বের হবে।
সো যখনই মুখ থেকে বাতাস বের হবে তখন ওই বাতাসের সাথে ওই আর্কটাও দূরে সরে যাবে, ফলে আমাদের যে ট্রিপিং সার্কিটটা রয়েছে সেটা খুব দ্রুত ট্রিপ করবে এবং ইম্পালস যে ভোল্টেজটা রয়েছে সেটা কিছু আর অ্যাচিভ করবে না, মানে ধরবে না, ফলে খুব দ্রুতই আর্কটা আবার ভ্যানিশ হয়ে যাবে। যেটা ক্রস ব্লাস্ট রয়েছে সেখানে দেখবো আর্কের চেম্বারটা আলাদা থাকে, যেখানে থাকে দেখো ভাগ ভাগ করা আছে আর্কের চেম্বার, এগুলো কিন্তু প্রত্যেকটা ফাঁক দিয়ে বাতাস বের হবে। সো এটা হচ্ছে আমাদের নিচে থাকবে এয়ার রিজার্ভার, যেখানে আমাদের এয়ার ধরা থাকবে। যেই কন্ট্যাক্টটা ওপেন হবে এই দুটার মাঝখানে যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে সেই কন্ট্যাক্ট পয়েন্টে আর্ক প্রডিউস হওয়ার চেষ্টা করবে, নিচ থেকে জোরে বাতাসে ধাক্কা দিবে, ফলে এই আর্কটা কি হবে দেখো এখানে স্প্লিট হয়ে যাবে। যেহেতু এখানে 4-5টা ভাগে কাটা রয়েছে, যখনই আর্কটা যাবে দেখবে এইখানে অর্ধেক আর্ক কেটে যাবে, এখানে কেটে যাবে, এখানে কেটে যাবে, এখানে কেটে যাবে, এখানে কেটে যাবে। সো যখন আর্ক কেটে যাবে, যেটা আমরা একটু আগে বললাম স্প্লিটিং দ্য আর্ক, তো যখনই আর্ক স্প্লিট হয়ে যাবে তখনই আর্কের পাওয়ার কমে যাবে এবং আর্কটা খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য এখানে আর্ক স্প্লিটার নামে একটা স্প্লিটার ইউজ করা হয়েছে ক্রস ব্লাস্ট ইয়ার ব্রেকারের ক্ষেত্রে। আর 2 নম্বর রেডিয়ালটা এখানে ব্যাখ্যা করেনি, কি নাম্বারটা ওটা দরকার নাই। সবচেয়ে মজাটা মানে ভালো হচ্ছে এই যে এটা, কারণ এটা ইজিলি তোমার সার্কিটটাকে ব্রেক করতে পারে। এটাও খারাপ না, এটাও ভালো, এটা আর্কের সাথে বের হয় কিন্তু এখানে আর্ক স্প্লিট করা যায় না। এখানে যে পুরো আর্কটা বের হবে সেই পুরো আর্কটাকে সেই টেনে নিয়ে বের করে দেয়, বাট এখানে আবার আর্কটা স্প্লিট হয়ে যায়। সো খুব দ্রুত আর্কটা কুল ডাউন হতে পারে। ওটাই দেখো এখানে বলছে মনে হয় যে দ্য স্প্লিটার serve to increase the length of the arc and baffle give improved cooling. সো এটা হচ্ছে ওই যে বললাম আর্কটাকে লেনদেন করতে সাহায্য করে এবং কুল ডাউন করতে সাহায্য করে, সেটা হচ্ছে এক্সট্রা বেনিফিট যেটা আগেরটাতে ছিল না। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড বা SF6 সার্কিট ব্রেকার। এখানে কি বলছে, এটা বেসিক্যালি একটা গ্যাস, এটা হচ্ছে তার কনস্ট্রাকশন মেকানিজম। দেখবা এটা হচ্ছে গ্যাস, এর ভিতরে গ্যাসটা থাকে, এটা হচ্ছে গ্যাস আউটলেট, এখান থেকে গ্যাসটা বের হবে, এটা ইনলেট, এখান থেকে গ্যাসটা ঢুকে, বেসিক্যালি এখান থেকে গ্যাস ঢুকে এখান থেকে গ্যাস বেড়ে যায়। এটা হচ্ছে বেসিক্যালি রেডিয়াল ফ্লোর মাধ্যমে হয়, যেটা একটু আগে দেখলাম আমরা, গ্যাস ঢুকতেছে গ্যাস বের হয়ে যাইতেছে। তো এটা দেখো বলা আছে আর্কিং হর্ন। তো এই যে চোখা মাথা, এই চোখা মাথা থেকে কিন্তু আর্কটা প্রডিউস হয়। যখনই আর্কটা প্রডিউস হবে এখান থেকে আমরা গ্যাসটাকে ফ্লো করব। এই গ্যাসটা যেহেতু অদাহ্য, এই গ্যাসের কিন্তু অনেক গুণাবলী রয়েছে। SF6 গ্যাসের কিছু প্রপার্টিস রয়েছে, এই প্রপার্টিসগুলো একটু তোমরা বাসায় একটু দেখে নিও, এটা নোট ডাউন করে রাখো খাতায়, যাদের খাতায় ইয়া করতেছো যে SF6 গ্যাসের প্রপার্টিস। এই প্রপার্টিসটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে কেন SF6 গ্যাসকে আমরা সার্কিট ব্রেকারের মিডিয়াম হিসেবে ইউজ করে থাকি। তো এর কিছু গুণগত মান রয়েছে, তার মধ্যে যেমন একটা গুণগত মান সেটা হচ্ছে অদাহ্য। এই গ্যাসটা হচ্ছে অদাহ্য, মানে আগুন ধরে না। 2 নাম্বার ইনার্ট, মানে কি কারোর সঙ্গে বিক্রয়ে অংশগ্রহণ করে না। সো বেসিক্যালি 2টা কারণে এই গ্যাসটা হচ্ছে ইউজ করা হয়। এবং আরেকটা জিনিসও রয়েছে, এই গ্যাসটা কিন্তু ফ্রি ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারে, তার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে সে ফ্রি ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারে। দ্যাটস ওয়াই খুব ইজিলি ওইখানে যে আয়োনাইজেশন যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু সে খুব দ্রুত খেয়ে ফেলে। অ্যাবজর্ব করা মানে কি খেয়ে ফেলা, ওয়ান কাইন্ড অফ ধরে ফেলতে পারো। সো ফলে এই পাশ থেকে ওই পাশে কিন্তু আর ট্রান্সমিট হতে পারে না। দ্যাটস ওয়াই এটা ইজিলি সার্কিটটাকে ব্রেক করতে পারে। এবং যেহেতু এটা 1 নাম্বার অদাহ্য, তারপরে ইনার্ট, সো তোমার কোনো টেনশনই নাই যেখানে কখন আগুন ধরবে কিংবা এটা কারোর সঙ্গে বিক্রয়ে অংশগ্রহণ করবে। দ্যাটস ওয়াই SF6 সার্কিট ব্রেকারের দামটা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে সবচেয়ে বেশি দাম। এটাই দেখবেন অসুবিধার ক্ষেত্রে মনে লেখা থাকবে, যেটার মানে প্রোডাকশন ভ্যালু অনেক হাই। সো এটা হচ্ছে শুধুমাত্র দেখা গেছে যে হাই ভোল্টেজ যেগুলো মোটামুটি 500 MVA 500 মেগাভোল্ট অ্যাম্পিয়ার এর উপরে যে ট্রান্সফর্মারগুলো রয়েছে সেই ট্রান্সফর্মার সার্কিট ব্রেকারে এগুলো ইউজ করা হয়, আদারওয়াইজ নিচেরগুলোকে ইউজ করা হয় না, কারণ এর দামটা অনেক বেশি। আচ্ছা, দেখবেন সুবিধা অসুবিধার ক্ষেত্রে কিছু বলা আছে যে ডিউ টু দ্য সুপিরিয়র আর্ক কোয়েঞ্চিং প্রপার্টিস। সুপিরিয়র আর্ক কোয়েঞ্চিং প্রপার্টিস মানে কি বলো কেউ একজন? আর্ক কোয়েঞ্চিং মানে কি? আর্কটাকে ভ্যানিশ করতে পারে। প্রপার্টিস মানে কি? ধর্ম। আর সুপিরিয়র মানে কি? সবচেয়ে ভালো। তার মানে SF6 গ্যাসের আর্কটাকে ভ্যানিশ করার ধর্মটা সবচেয়ে ভালো। দ্যাটস ওয়াই এটা সবচেয়ে কম সময়, দেখো বলছে সার্চ সার্কিট ব্রেকার হ্যাভ ভেরি শর্ট আর্কিং টাইম, খুবই কম সময় আর্কটাকে ভ্যানিশ করে ফেলতে পারে। 2 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, যে এর ডাইলেক্টিং স্ট্রেংথ
বাতাসের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি, ফলে অনেক বেশি পরিমাণের কারেন্টকেও সে খুব দ্রুত ইন্টারাপ্ট করে ফেলতে পারে। এবং 3 নম্বর পয়েন্টে দেখো বলা আছে যে এয়ার ব্লাস্ট সার্কিটের মতো এটা কি করতে হয় না, যে এক্সস্ট মানে এটা কোনো মানে যে বললাম যে মানে কোনো তুমি যখন বাতাসে একটা ফ্লো দিবা তখন দেখবা যে কি হবে, একটা নয়েজ প্রডিউস হয়, মানে এয়ার ড্র্যাগিং। তো এইখানে কোনো রকমের নয়েজ আসবে না, মানে একটা ক্লোজ গ্যাস সার্কিটের ভিতরে জাস্ট ওই গ্যাসটা ফ্লো হচ্ছে, অটোমেটিক্যালি আর্কটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। মানে এক্সট্রা তোমাকে হাই প্রেশার মানে কোনো একটা কি বলবো এটাকে, হাই প্রেশার কোনো মোটর বা কোনো একটা ভালভ ইউজ করতে হবে না যে তুমি খুব দ্রুত একটা প্রেশার দিয়ে বাতাসে ধাক্কা দাও, নাথিং এলস, জাস্ট গ্যাসটাকে ছেড়ে দিবা, নর্মাল ওয়েতে গ্যাসটা ফ্লো হবে এবং আর্কটা ভ্যানিশ হয়ে যাবে, আর কিছুই। সো এটা বলছে যে SF6 সার্কিট ব্রেকার গিভস নয়েজলেস অপারেশন ডিউ টু ইটস ক্লোজড গ্যাস সার্কিট অ্যান্ড নো এক্সস্ট টু অ্যাটমসফিয়ার লাইক দ্য এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। তারপর যেহেতু এটা বললাম ইনার্ট মানে ইন্টেরিয়র ড্রাই, সো কোনো ময়েশ্চার প্রবলেম নাই। তারপর দেখো কি বলছে, যে আগুনের কোনো ভয় নাই, নো রিস্ক অফ ফায়ার, কারণ কি অদাহ্য, নন ইনফ্লেমেবল। তারপর কি কোনো কার্বন ডিপোজিট হয় না। তারপর কি বলছে যে লো মেইনটেনেন্স কস্ট, এর মেইনটেনেন্স কস্টটা অনেক লো, কিন্তু বানাইতে খরচ সবচেয়ে বেশি হয়, দেখবা নিচে লেখা থাকবে। এই যে ডিসঅ্যাডভান্টেজের ভিতরে দেখো লেখা আছে SF6 সার্কিট ব্রেকার আর কস্টলি ডিউ টু হাই কস্ট অফ SF6, যেহেতু সালফার হেক্সাক্লোরাইডের দাম অনেক বেশি, দ্যাটস ওয়াই এটা বানাইতে প্রচুর কস্ট লাগে, এই জন্য এটা সব জায়গাতে ইউজ করা হয় না। আচ্ছা, এবার আসছি আমরা ভ্যাকুম সার্কিট ব্রেকার। তো ভ্যাকুম নাম শুনে বুঝতে পারছি যে বাতাস থাকবে না। তোরে দেখানো বলছে দ্য প্রোডাকশন অফ আর্ক ইন এ ভ্যাকুম সার্কিট ব্রেকার অ্যান্ড ইটস এক্সটেনশন ক্যান বি এক্সপ্লেইনড অ্যাজ ফ্লো when the contact of the breaker are opened in vacuum 10⁻⁷ to 10⁻⁵ tor। টর এটা কিন্তু তোমার প্রেসারের একক, সিজিএস একক টর। তো সিজিএস এককে যদি 10⁻⁷ থেকে -10⁻⁵ পর্যন্ত থাকে, তাহলে আর্কটা কিন্তু তার ভিতরে যে তৈরি হবে সে আর্কটা ইজিলি ভ্যানিশ হয়ে যাবে। সো বেসিক্যালি তোমাকে একটা মিডিয়াম ক্রিয়েট করতে হবে যখন তুমি সার্কিটটাকে ব্রেক করবা, জাস্ট ওই মিডিয়ামের ভিতর থেকে কি করতে হবে, বাতাসগুলোকে বের করে নিতে হবে সাকশনের মাধ্যমে, এবং তার ভিতরে যে প্রেশারটা সেটা মোটামুটি 10⁻⁷ থেকে 10⁻⁵ টর এর মাঝখানে রাখতে হবে, তাহলেই ওই আর্কটা ইজিলি ভ্যানিশ হয়ে যাবে। তো এখানে তারা বুঝতেই পারছো, যেহেতু আমাকে বাতাসটাকে সরা নিতে হবে, তার মানে আমাকে এক্সট্রা কাজ করতে হবে, এক্সট্রা কাজের মাধ্যমে আমাকে বাতাসটা সরা নিতে হচ্ছে। কিন্তু SF6 এ কিন্তু কোনো এক্সট্রা কাজ নাই, জাস্ট সুইচ খুলে দিব, অটোমেটিক্যালি SF6 গ্যাসটা বের হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আর্কটাও কুইঞ্চ হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু তোমাকে একটা এক্সট্রা ইফোর্ট দিয়ে কাজ করা লাগতেছে। তো এটা কীভাবে কাজ করে দেখে বলা আছে, when the breaker operates the moving contact separate from the fixed contact and an arc is stuck between the contact. The production of arc due to the ionization of the metal ion and depends very much upon the material of contact. The arc is quickly extinguished because the metallic vapors, electrons and ions produced during the arc are diffused in a short time and seized by the surface of moving and fixed member and shield. Since vacuum has a very fast rate of recovery of directing strength, the arc extinguished in a vacuum circuit breaker with a short contact separation 0.6 to 5 centimeter. তো বেসিক্যালি ওখানে এটাই বলছে যে যখন হচ্ছে আমরা কি করব, সার্কিটটাকে ক্লোজ থেকে ওপেন করব, তখন কি হবে, আমাদের যে দুটো কন্ট্যাক্ট রয়েছে দেখবা, ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভেবল কন্ট্যাক্ট, এই দুটো কন্ট্যাক্টের মাঝখানে একটা আর্ক প্রডিউস হবে। সেই আর্কটাকে ভ্যানিশ করার জন্য আমরা ভিতরে কি করব, মানে সাকশন ভালভের মাধ্যমে প্রেশারটাকে বের করে নিব, মানে ভিতর থেকে যে বাতাসটা রয়েছে সেই বাতাসটাকে বের করে নেব। বাতাসটাকে বের করে নিলে কি হবে, তার ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে, যে আয়নগুলো, সেই আয়নগুলো বের হয়ে চলে আসবে। তো যদি কোনো আয়ন না থাকে তাহলে আর কিভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্রান্সমিট হবে, অর্থাৎ একটা মিডিয়াম দরকার। তো ভিতরের যে মিডিয়ামগুলো রয়েছে সেই মিডিয়ামগুলোকে আমরা বের করে নিয়ে চলে আসবো, তার মানে সেখানে নো মিডিয়াম, আর্ক এই পাশ থেকে ওই পাশ যেতে পারবে না, ফলে আর্ক দ্রুত ভ্যানিশ হয়ে যাবে। এটাই হচ্ছে এর কাজ। সুবিধা অসুবিধা কিছু রয়েছে, যেহেতু বাতাসের মাধ্যমে নিচ্ছি তো এখানে কোনো আগুন টাগুন ধরার চান্স নাই, যেহেতু আমরা সাকশনের মাধ্যমে গ্যাসটাকে বের করে নিচ্ছি তো ওখানে কোনো গ্যাস জেনারেশন হওয়ারও চান্স নাই। এরা যে কোনো ফল্ট কারেন্টকে কি করতে পারে, ইন্টারাক্ট করতে পারে। এর মেইনটেনেন্স কস্ট ইজি, যেহেতু আমরা বের করে নিচ্ছি, কোনো কিছু ঢোকাচ্ছি না, ইনজেক্ট করতেছি না। আর এটা শুধুমাত্র প্রযোজ্য কোথায়, লো আর্ক এনার্জির ক্ষেত্রে প্রযোজ্য, হাইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এইটাই।
এখানে কিছু সার্কিট ব্রেকারের কম্পোনেন্ট গুলো বলছে, বুশিং, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট, বাসবার এন্ড কন্ডাক্টর। বুশিং মানে ওটাই বোঝায়, ধরো একটা যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয়, যে প্রান্তের ভোল্টেজ বেশি সেই প্রান্তে বুশিংটা বড় থাকে সার্কিট ব্রেকারে। তার মানে যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে আমরা বুঝতে পারতেছি স্টেপ আপ, দ্যাট মিনস আমার প্রাইমারি প্রান্তের ভোল্টেজের তুলনায় সেকেন্ডারি প্রান্তের ভোল্টেজ কিন্তু বেশি হবে। স্টেপ আপ মানে সেকেন্ডারি প্রান্তের ভোল্টেজ বেশি, দ্যাট মিনস বুশিং বড় হবে সেকেন্ডারি প্রান্তের। আর যদি বলি স্টেপ ডাউন, দ্যাট মিনস প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে ভোল্টেজ কম হবে, দ্যাট মিনস প্রাইমারি প্রান্তের ভোল্টেজ বেশি, তার মানে বুশিং বড় হবে প্রাইমারি প্রান্তের। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুশিং কার বড়? যে প্রান্তের ভোল্টেজ বেশি সেই প্রান্তের বুশিং সবচেয়ে বড়। দেখবা কোন একটা সার্কিট ব্রেকার যখন দেখবা তাকালে দেখবা তার মাথার উপর এরকম মোটা 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 জিনিস থাকে, তো এগুলোকেই বলে বুশিং। এই বুশিং এর ভিতরে তোমার হচ্ছে ডাইলেকট্রিক থাকে, কন্ডাক্টর থাকে, পাঞ্চার থাকে, যার মাধ্যমে যে ফ্ল্যাশ আর তৈরি হবে, যে মাথার উপর থেকে এখান থেকে ফ্ল্যাশ প্রডিউস হয়, এবং এই ইনসুলেটরের মাধ্যমে যেগুলো ডিক্স বলি আমরা, সাসপেনশন ডিক্স, এই ডিক্সের থ্রোতে আর্কগুলো আর এই প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে না, ফলে আমার আর্কটা ভ্যানিশ হয়ে যায়। পৌঁছালেই তো গেল গা, যাতে পৌঁছাতে না পারে সেই জন্য এতগুলো ডিক্স দেওয়া আছে, এইটাই। হ্যাঁ স্যার, তাহলে ওই ডিস্ক গুলো কি ভিন্ন হইতে পারে লেফট সাইড থেকে রাইট সাইডে? হ্যাঁ ভিন্ন হইতে পারে, এটা এটা হচ্ছে ডিপেন্ড করে যে তোমার প্রাইমারি প্রান্ত থেকে, মানে তুমি ধরো যদি আমাদের যে ট্রান্সফরমারের যে বুশিং গুলো সেগুলো তো দেখা গেছে ইউনিভার্সাল, মানে সর্বজনীন। এখন তুমি একটা ট্রান্সফরমার কিনছো 500 এমভি এর, এখন তুমি চাইতেছো সেটাকে আমি 300 এমভি তে চালাবো, বা 200 এমভি তে চালাবো, বা 100 এমভি তে চালাবো। কিন্তু তুমি ধরো যদি একটা কাস্টমাইজ বানাও, যে না আমি এটা বানাইছি, এটা শুধুমাত্র আমি 350 এমভি এর জন্যই বানাবো, আমি চাইনে রেখে 400-তে চালাতে, চাইনে রেখে 200-তে চালাতে, তখন তুমি কাস্টমাইজ ভাবে ওইভাবে বিল্ড আপ করতে পারো যে আমার প্রাইমারি প্রান্তের ভোল্টেজ এত, তার মানে এর বুশিংটা এরকম হবে, সেকেন্ডারি প্রান্তের ভোল্টেজ এত, তার মানে বুশিংটা এরকম হবে, একদম ফিক্সড বুশিং, তাহলে সমস্যা নাই। ওই যে তোমরা পড়ছো না ওই যে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনে, ওইখানে কিন্তু একটা ছিল যে স্ট্রিং এর ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য 3 ধরনের মেথড ছিল, পড়ছিল না? হাউ টু ইমপ্রুভ স্ট্রিং এফিসিয়েন্সি। ওইখানে কিন্তু একটাতে ছিল যে ডিফারেন্ট রকমের আমরা ইনসুলেশন ডিস্ক বিল্ড আপ করব, প্রথমটা ছোট, তারপর একটা বড়, তারপর একটা বড়, তারপর একটা একটু বড়, যাতে করে আমরা ইজিলি, মানে প্রথমটা ধরো 1 কিলো ভোল্ট, পরেরটা 10 কিলো ভোল্ট, তারপরটা 50 কিলো ভোল্ট, যাতে করে আমরা ইজিলি 2-3টা ডিস্কের মাধ্যমেই আমাদের যে ভোল্টেজটা রয়েছে, ব্রেকডাউন ভোল্টেজ, ওটাকে আমরা ভ্যানিশ করতে পারি। কিন্তু প্রবলেমটা কি, ম্যানুফ্যাকচার কোম্পানি তো তোমার ওইভাবে ডিস্কগুলো বানাতে পারবে না। ও দেখা গেছে যখন একটা মানে একটা ফার্নেসের মাধ্যমে বানাচ্ছে, তখন দেখবে একই রকমের জিনিস বারবার বারবার তৈরি করে। ও কিন্তু এক রকমের জিনিস একবার বানাবে, পরের রকমের জিনিস আরেকবার বানাবে, ডাইস বারবার চেঞ্জ করতে চায় না। সো যেহেতু একই ডাইসে বানায়, দ্যাট মিনস ওর প্রত্যেকটা ডিস্কের রেঞ্জও একই থাকে। ধর 11 কিলো ভোল্ট, 11 কিলো ভোল্ট, এখন তোমার লাগবে যে 121 কিলো ভোল্ট, তাহলে তোমার 11টা ডিস্ক লাগবে। বাট তুমি যদি চাও যে আমি কাস্টমাইজ ভাবে বিল্ড আপ করবো, যে আমার প্রথমটা থাকবে 1 কিলো ভোল্ট, পরেরটা থাকবে 20 কিলো ভোল্ট, পরেরটা থাকবে 100 কিলো ভোল্ট, তাহলে কিন্তু তোমার 3টা ডিস্কে 121 কিলো ভোল্ট হয়ে যাচ্ছে। কভার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এগুলো লাগবে না, এগুলো দরকার নাই, এগুলো বাদ। এই যে যেটা একটু আগে বললাম ট্রিপল আর ভি, দেখো এখানে উল্লেখ করা আছে ট্রিপল আর ভি, এটাকে আমরা বলি রেট অফ রাইজ অফ রেস্টেনিং ভোল্টেজ। তো এইটার একক হচ্ছে কিলো ভোল্ট পার মাইক্রো সেকেন্ড। এটা একটু মাথায় রাখো, কখনো যদি ম্যাথ আসে ট্রিপল আর ভি, তার কিন্তু একক অলওয়েজ কিলো ভোল্ট পার মাইক্রো সেকেন্ড, এটা হচ্ছে তার বিল্ট ইন একক, তোমাকে এই এককে কনভার্ট করে নিয়ে যাইতে হবে যেটাই থাকুক না কেন। তো এটা আমরা একটু আগে দেখে আসছি, ওই যে ইম্পালস যে ভোল্টেজটা থাকে, সেই ইম্পালস ভোল্টেজটাই হচ্ছে আমাদের রেট অফ রাইজিং অফ, ম্যাক্সিমাম কত উঠতে পারে ইম্পালসের ক্ষেত্রে। যেমন এটা যদি ইম্পালস দেয়, ম্যাক্সিমাম দেখো এই যে এই পর্যন্ত গেছে, দ্যাট মিনস লোয়েস্ট পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 2 EM। নর্মাল হচ্ছে আমার EM, তার ডাবল গেছে, এই জন্য 2 EM। তো আর ভির ভ্যালু হচ্ছে 2 EM। এখন EM এর ভ্যালু যদি হয় 50 কিলো ভোল্ট পার মিলি সেকেন্ড, তার মানে মাইক্রো সেকেন্ড, তাহলে এটা হবে 100 কিলো ভোল্ট পার মাইক্রো সেকেন্ড, কারণ ডাবল যেহেতু তাই 2 দ্বারা গুণ হয়ে গেছে এইটাই। তো এটার ক্ষেত্রে দেখবা যে সূত্রটা ইম্পর্টেন্ট, যেটা আমরা এলসি সার্কিটের ক্ষেত্রে পড়ে আসছি অলরেডি, তোমরা যদি এটাকে পড়ে থাকো, একটা অসিলেটর সার্কিট বলে এলসি সার্কিট। সো এলসি সার্কিটের ক্ষেত্রে
ট্রানজিয়েন্ট যে ফ্রিকোয়েন্সি তার সূত্রটা হচ্ছে F ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার LC। এখানে এলটা হচ্ছে ইন্ডাক্টর আর সিটা হচ্ছে ক্যাপাসিটর। তো এখানে যেটা একদম সূত্র মতে প্রসিদ্ধ, যেটা আমি একটু আগে দেখে আসলাম, যে সচরাচর যেটা আমরা দেখে আসছি বিভিন্ন রকম অ্যানালাইসিস করে, যে ট্রানজিয়েন্ট ভোল্টেজটা বেসিক্যালি ট্রিপল আর ভির ভোল্টেজে যখন পৌঁছায় তখন কিন্তু 2 গুণ হয়, এর বেশি হয় না। মানে 2em রেট অফ রাইজ অফ রেস্ট্রাইকিং ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে 2em, এর বেশি হয় না। তো আমাদের পরীক্ষা যদি আসে তাহলে আমরা 2em বা অরিজিনাল ভ্যালুর দ্বিগুণ ভ্যালু ধরে বের করব। এখানে একটা সংজ্ঞা আছে, এটা হচ্ছে আমরা কারেন্ট চপিং। চপিং শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা। আমরা যে চপিং বোর্ড রয়েছে, আমাদের যারা বাসা বাড়িতে কাটাকাটি করি, আমরা জানি চপিং বোর্ডে আমরা কাটাকাটি করি। সো চপিং মিন্স হচ্ছে কেটে ফেলা। কারেন্ট চপিং মানে আমরা কারেন্টকে কেটে ফেলবো। কিভাবে কাটবো? তো ওই যে একটু আগে পড়ে আসলাম যে লো রেজিস্ট্যান্স মেথড বা জিরো কারেন্ট মেথড। দ্যাট মিন্স কারেন্টের ভ্যালু যে পয়েন্টে জিরো পৌঁছাবে ওই পয়েন্টে যদি আমরা কোনো রকমে ইন্টারাপ্ট করতে পারি বা ডিমিনিশ করতে পারি, তার মানে ওটাকে আমরা বলবো জিরো ক্রসিং বা কারেন্ট চপিং। ওইটা এখানে বলছে ইট ইজ দ্য ফিনোমেনন অফ কারেন্ট ইন্টারাপশন বিফোর দ্য ন্যাচারাল কারেন্ট ইজ রিচ। তো এটা আমরা অনেকভাবে করতে পারি। তো যে ইয়ারব্লাস সার্কিট ব্রেকার, এটা যেহেতু এটার জন্য প্রসিদ্ধ, দ্যাট মিনস আমরা এটাই কথাটাই বলবো যে ইয়ারব্লাস সার্কিট ব্রেকারে ওই মেকানিজমটা ইউজ করা হয় যে যে পয়েন্টে কারেন্টের ভ্যালু জিরো হবে ওই পয়েন্টে সে বাতাসের ধাক্কাটা মারবে, ফলে ইজিলি আমার ওখানে অলরেডি পাওয়ার কম, তারপর একটা বাতাসের ধাক্কা খাইছে, ম্যাটেরিয়ালগুলো অটোমেটিক্যালি ডিওনাইজড হয়ে গেছে, মানে আমার আর্কিংটা বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে একটা সূত্র বলা আছে হাফ LI স্কোয়ার, এটাকে আমরা বলি হচ্ছে ইন্ডাকশন বা ইন্ডাক্টরের এনার্জি। স্টোর ইন্ডাক্টর এনার্জি হচ্ছে হাফ LI স্কোয়ার। আর যদি আমরা ক্যাপাসিটর এনার্জি বলি তাহলে হচ্ছে হাফ CV স্কোয়ার। এটা কি আমরা জানি সবাই? হাফ LI স্কোয়ার এটা হচ্ছে ইন্ডাক্টরের স্টোর এনার্জি। আর যদি ক্যাপাসিটর বলি তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে হয় কি হাফ CV স্কোয়ার। কারণ ইন্ডাক্টর হচ্ছে কারেন্ট নিয়ে কাজ করে আর ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজ নিয়ে কাজ করে। দুই প্রান্তের ভোল্টেজ চেঞ্জ করতে দেয় না কে? ক্যাপাসিটর। আর দুই প্রান্তের কারেন্ট চেঞ্জ করতে দেয় না কে? ইন্ডাক্টর। দ্যাটস ওয়াই তাদের শক্তির ক্ষেত্রে তাদের করেসপন্ডিং যে টার্ম সেগুলো রয়েছে। মানে হঠাৎ করে দেখা গেছে তুমি ভোল্টেজ দিছো আবার ভোল্টেজ কমাই ফেলতেছো, বাট তুমি যদি একটা ক্যাপাসিটর ইউজ করো তাহলে দেখবে ভোল্টেজটা ধাম করে আর কমবে না, কারণ ও অলরেডি তার ভিতরে যে এনার্জি আছে সেই এনার্জি দ্বারা ওই ভোল্টেজটাকে সেম রাখার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত তার এনার্জি থাকে। এনার্জি শেষ হয়ে গেলে তখন ভোল্টেজের ভ্যালু কমে যাবে, তার আগ পর্যন্ত তার সে সেম রাখার চেষ্টা করবে। এই জন্য বলে যে ভোল্টেজের অ্যাবনর্মাল চেঞ্জকে বাধা দেয় হচ্ছে ক্যাপাসিটর এবং কারেন্টের অ্যাবনর্মাল চেঞ্জকে বাধা দেয় হচ্ছে ইন্ডাক্টর। সো এই দুটা ভ্যালু যখন সমান হবে ওই পয়েন্টটাই হচ্ছে আমাদের অসিলেশনিং পয়েন্ট, যেটা আমাদের এই যে এখানে বললাম FN। এই FN বের করার জন্য আমাদের যে LC লাগবে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ওই জায়গাতে লাগবে। সো ওইটা বের করার জন্য আমাদের এই দুটো সূত্র সমান হইতে হবে, হাফ LI স্কোয়ার ইকুয়াল টু হাফ CV স্কোয়ার। তো এখানে V কে E দ্বারা প্রকাশ করছে, তোমরা কেউ ঘাবড়ে যাও না, E কে এরা হচ্ছে V দ্বারা রিপ্লেস করে দিছে। দেখো হাফ তো নিচে মানে 2 মানে হাফ CE স্কোয়ার, এই E এর জায়গায় V বসলে দেখবে সূত্র চলে আসছে হাফ CV স্কোয়ার। সো হাফ LI স্কোয়ার ইকুয়াল টু হাফ CV স্কোয়ার, দুই পাশ থেকে হাফ হাফ কেটে গেল। সো V সমান সমান কি আসতেছে? V ইকুয়াল টু আসে হচ্ছে I রুট ওভার L/C। তোমরা একক দেখলে বুঝবা, এই যে এককে দেখো বলা আছে ভোল্ট। ভোল্ট কিসের একক? ভোল্টেজের একক। সো এখানে ই দ্বারা বেসিক্যালি ভি কে প্রদর্শন করছে। সো তোমরা কেউ ঘাবড়ে যাও না যে ই আবার কি জিনিস, ই মানে ইলেকট্রন না, এখানে ই মানে কিন্তু এখানে ভোল্টেজ। সো আলটিমেটলি আমাদের ভোল্টেজ সমান সমান I ইন্টু রুট ওভার L/C। তো আমরা এটারই ম্যাথ নিচে দেখবো। আচ্ছা দেখি আর কোনো সূত্র আছে কিনা। এই যে 19.20 সার্কিট ব্রেকার রেটিং, এখানে দেখবো যে রেটিংগুলো বলা আছে বেসিক্যালি আমাদের যে সূত্রের জন্য প্রযোজ্য। সার্কিট ব্রেকার রেটিং 3 রকমের পাওয়া যায়, একটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি, একটাকে বলে মেকিং ক্যাপাসিটি, একটাকে বলে শর্ট টাইম ক্যাপাসিটি। ব্রেকিং মানে ম্যাক্সিমাম কত কারেন্টে সে কি করবে, সার্কিটটাকে ব্রেক করতে পারবে, ওটাই বলছে। ইট ইজ দ্য কারেন্ট দ্যাট এ সার্কিট ব্রেকার ইজ ক্যাপেবল অফ ব্রেকিং অ্যাট গিভেন রিকভারি ভোল্টেজ অ্যান্ড আন্ডার স্পেসিফাইড কন্ডিশন। মানে তুমি যেসব কন্ডিশন বলে দিবা তার পার্সপেক্টিভে সে ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্টে ব্রেক করতে পারবে ওইটাকে বলতেছে তার ব্রেকিং ক্যাপাসিটি।
এটা সূত্র হচ্ছে যে এখানে নিচে দেওয়া আছে। 3 ফেজের জন্য মাথায় রাখবা, 3 ফেজের জন্য ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে √VI × 10⁻⁶ MVA। আর মেকিং ক্যাপাসিটি বলতে ওটাই বোঝাচ্ছে যে প্রথম সাইকেল, ওই যেটা আমরা বললাম যে আমরা ব্রেক যে করব, সেই ব্রেকের পরে যখন আমরা সার্কিটটাকে ক্লোজ করব, ক্লোজ করার প্রথম সাইকেলে কারেন্টের যে পিক ভ্যালুটা উঠবে, ওই পিক ভ্যালুটাকে আমরা বলতেছি হচ্ছে মেকিং ক্যাপাসিটি। মানে দেখো সার্কিটটা ব্রেক হয়ে গেছে, সার্কিটটা অফ হয়ে গেছে, এবার তুমি ম্যানুয়ালি হাত দিয়ে সার্কিটটাকে অন করতে গেছো, তার মানে সার্কিটটাকে কি করতেছো, মেকিং করতেছো। এই মেকিংয়ে তুমি যখন অন করতে যাবে তখন একটা ইম্পালস কারেন্ট প্রথমে ফ্লো হয় প্রথম সাইকেলে। ওই ফার্স্ট সাইকেলে ম্যাক্সিমাম যে কারেন্টের ভ্যালুটা উঠবে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে মেকিং ক্যাপাসিটি। সংজ্ঞাতে আসলে দেখবে যে লেখা আছে দ্য পিক ভ্যালু অফ কারেন্ট ডিউরিং দ্য ফার্স্ট সাইকেল অফ কারেন্ট ওয়েভ আফটার দ্য ক্লোজার অফ সার্কিট ব্রেকার। মানে সার্কিট ব্রেকারকে তুমি যখন ক্লোজ করতেছো তখন প্রথম সাইকেলেই কারেন্টের যে পিক ভ্যালুটা পাবা, ওই পিক ভ্যালুকে বলতেছে হচ্ছে মেকিং ক্যাপাসিটি। এটা কিন্তু অনেক বেশি ভ্যালু থাকে। এটা সূত্র হচ্ছে দেখো, মেকিং ক্যাপাসিটি হচ্ছে 2.55 ইন্টু সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি। মানে এই যে ব্রেকিং ক্যাপাসিটি আমরা পড়ে আসছি এইটার 2.55 গুণ বেশি মেকিং ক্যাপাসিটি। আর শর্ট টাইম রিডিংটা বলতে বোঝাচ্ছে যে শর্ট টাইমে সার্কিট ব্রেকারটা ফল্ট কারেন্টটাকে কি করতে পারে, রিমুভ করতে পারে। মানে ইট ইজ দ্য পিরিয়ড ফর হুইচ দ্য সার্কিট ব্রেকার ইজ এবল টু ক্যারি ফল্ট কারেন্ট হোয়াইল রিমেনিং ক্লোজ। মানে ম্যাক্সিমাম যে কারেন্ট মানে যে সময় পর্যন্ত সার্কিট ব্রেকারটা ফল্ট কারেন্টকে সহ্য করতে পারবে, মানে এরপরে সে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, ওটাকে বলতেছে হচ্ছে শর্ট টাইম রেটিং। তো নিচের ম্যাথগুলো দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো। দেখো এক্সাম্পল 19.1 এখানে বলা আছে যে একটা সার্কিট ব্রেকার, তার রেটিং বলা আছে 1500 অ্যাম্পিয়ার এবং 1000 MVA, 33 কিলোভোল্ট, 3 সেকেন্ড। 3 সেকেন্ড মানে ওটাই বলা হচ্ছে 3 ফেজ অয়েল সার্কিট ব্রেকার। তো বলছে এক নম্বর যে নর্মাল কারেন্ট কত রেটেড, 2 নম্বর বলছে ব্রেকিং ক্যাপাসিটি, 3 নম্বর হচ্ছে রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, 4 নম্বর মেকিং কারেন্ট, 5 নম্বর শর্ট টাইম রেটিং এবং 6 নম্বর রেটেড সার্ভিস ভোল্টেজ। তো প্রত্যেকটা আমরা ধীরে ধীরে আসি। প্রথমে যেহেতু বলছে কি নর্মাল কারেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বলাই আছে যে সার্কিট ব্রেকারের রেটেড কারেন্ট হচ্ছে 1500 অ্যাম্পিয়ার। তার মানে নর্মাল কারেন্টও একই ভ্যালু, যে ভ্যালুতে সে স্টেবল থাকবে 1500 অ্যাম্পিয়ার। সো রেটেড নর্মাল কারেন্টটা হচ্ছে 1500 অ্যাম্পিয়ার। ব্রেকিং ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে সে ম্যাক্সিমাম কোন পর্যন্ত সহ্য করতে পারবে। এখানে বলা আছে দেখো 1000 MVA, এরপরে সে আর পারবে না। দ্যাট মিনস তার MVA রেটিংটাই হচ্ছে তার ব্রেকিং ক্যাপাসিটি 1000 MVA। এরপরে দেখো বলছে কি রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, মানে কোন টাইমে সে ব্রেক করবে। এটা কিন্তু যে আগের যে সূত্রটা ছিল ওইটা S = √3 MV, S = √3 VI। এই যেখানে আমরা দেখে আসলাম যে ব্রেকিং ক্যাপাসিটিতে √3 VI, MVA হলে 10⁻⁶, আর যদি VA হয় তাহলে শুধুমাত্র এটা। তো এটা লেখার পর দেখবো ওটা বসাই দিবা। আমাদের ম্যাক্সিমাম বলা আছে কত দেখো 1000, মানে এস এর ভ্যালুটা হচ্ছে আমার 1000 MVA। VA যেহেতু আমরা এটা বের করতেছি তার মানে এখানে কি হবে 1000 ইন্টু M মানে কি মেগা 10⁶, এটা হচ্ছে আমার এস এর ভ্যালু। তারপর কি আই এর ভ্যালু দেওয়া আছে, আই কত দেওয়া আছে 1500 অ্যাম্পিয়ার, 1500 অ্যাম্পিয়ার। আমাদেরকে বের করতে হচ্ছে ভি। ও না, এখানে ভোল্টেজ তো দেওয়া আছে, সরি, এই যে 33 কিলো ভোল্ট, আমাদের আইটাই বের করতে হবে। 1000 তো দেওয়া আছে, ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে 33 কেভি, 33 কেভি মানে 33 ইন্টু 10⁻3, যেহেতু কিলো ভোল্ট মানে 1000 দ্বারা গুণ হবে। সো আমরা আলটিমেটলি আই সমান পাবো 1000 ইন্টু 10⁻6 ডিভাইড বাই √3 ইন্টু 33 ইন্টু 10⁻3, এই যে এখানে লিখছে। সেটা করলে আমরা দেখতে পাবো যে আমাদের রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট হচ্ছে 17496 অ্যাম্পিয়ার। মানে সে ম্যাক্সিমাম এত পর্যন্ত সহ্য করতে পারবে, কিন্তু আমরা 1500তে কি করব, তাকে ব্রেক করে ফেলবো। তার সহ্য ক্ষমতা 17000, বাট আমরা 1500-এ তাকে ব্রেক করে দিব। আমরা চাইলে এটাকে বাড়াতে পারি, কমাতে পারি, কিন্তু এটা ফিক্স, এটা জীবনে আর বাড়বে না, এটা ম্যাক্সিমাম। এরপরে আসছে কিন্তু পারবে না, মানে তার ম্যাক্সিমাম সহ্য সীমা হচ্ছে 17496 অ্যাম্পিয়ার। এরপরে দিলে সার্কিট ব্রেকারই নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা তাকে ইউজ করতেছি কি কাজে, 1500 অ্যাম্পিয়ার পর্যন্ত, যে 1500 অ্যাম্পিয়ারের বেশি ফল্ট হলে তুমি ব্রেক করে দিবা। ও বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই।
এরপরে বলছে কি রেটেড মেকিং কারেন্ট, ওই যে বললাম মেকিং কারেন্টটা কি হবে, ব্রেকিং কারেন্টের 2.55 গুণ বেশি। সো এটা যে আমাদের ব্রেকিং কারেন্ট পাইলাম 17,000, একে 2.55 দ্বারা গুণ করে দেবো, গুণ করে দিলে আমরা পেয়ে যাব মেকিং কারেন্ট। মানে ম্যাক্সিমাম যখন আমরা সার্কিট ব্রেকারকে ওপেন করব তখন ম্যাক্সিমাম 44,600 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতে পারে এক ধাক্কায়, কিন্তু এটা একবারই হবে, বেশি না, ফার্স্ট সাইকেলের ফার্স্ট পিকেই। এরপরে কারেন্টের ভ্যালু কমে 17,000-এ চলে আসবে, তারপর এই 1,500। আর যেটাকে বলছে শর্ট টাইম রেটিং, এটাই যে 3 সেকেন্ড যে বলা আছে, এই 3 সেকেন্ডটা কোন পর্যন্ত কাজ করবে, তার রেটেড যে ক্যাপাসিটি, মানে এই যে 17,000 অ্যাম্পিয়ার যে কারেন্টটা ফ্লো হবে, এই 17,000 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে 3 সেকেন্ড পর্যন্ত, সে স্থায়ী হবে যদি 17,000 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। এটাই হচ্ছে তাদের শর্ট টাইমিং। আর যেটা বলছে সার্ভিস ভোল্টেজ, এটা তো ভোল্টেজ যেটা ভ্যালু দেওয়া আছে 33 কিলোভোল্ট, সে 33 কিলোভোল্ট। সো আমরা কি এই ম্যাথটা বুঝতে পারছি? স্যার এখানে 2.55 দ্বারা গুণ করলো যে। জি স্যার। ওই যে 2.5 বললাম যে মেকিং কারেন্ট, এই যে এখানে বললাম না যে লেখাই তো আছে, এই যে মেকিং কারেন্ট 2.55 ইন্টু সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি। তো তুমি সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি পাইছো হচ্ছে 17,000 সামথিং, তো তাকে 2.55 দ্বারা গুণ করবা না, এটা তো সূত্র। এখন বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস। ওটা সূত্র, ওটা সূত্রে Yes, sir. 2.55 আসছে। সো শেষ। নেক্সট ম্যাথে আসি 19.2-এ। এখানে দেখো বলছে একটা 50 হার্টজ 11 কিলোভোল্ট 3 ফেজ অল্টারনেটর, অল্টারনেটর মানে হচ্ছে জেনারেটর, উইথ আর্থ নিউট্রাল, হ্যাজ এ রিঅ্যাক্টেন্স অফ 5 ওহম পার ফেজ, প্রত্যেক ফেজের রেজিস্ট্যান্স রিঅ্যাক্টেন্সের ভ্যালু হচ্ছে 5 ওহম, অ্যান্ড কানেক্টেড টু এ বাস বাট থ্রো এ সার্কিট ব্রেকার। The distributed capacitance up to the circuit breaker between phase and neutral is 0.01 microfarad. Determine peak restraining voltage across the contact. 2 number frequency of oscillation, যেটা আমরা বললাম f সমান 1/2 pi root over LC, at the average rate of rising voltage first peak, মানে টাইমটা আমাকে বের করতে হবে। তো প্রথমে আসি, প্রথমে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম যেটা ভোল্টেজ বলছে, পিক রিস্টাইরিং ভোল্টেজ, এটা বের করতে হবে। তো আমাদের যে সূত্র আমরা জানি 2E max, যেটা আমি একটু আগে বললাম, এই যেখানে পড়ে আসছি, এই কই গেল, এই যে ম্যাক্সিমাম আর আর আরভি হতে পারে কত, 2EM বা 2E max, এর বেশি না। সো এই 2E maxটা বের করতে হবে। তো আমরা ফার্স্টে ই ম্যাক্সটা বের করে নিব। ই ম্যাক্স সমান হচ্ছে এই যে মেকিং যে কারেন্টটা রয়েছে, সেই মেকিং কারেন্টের ভোল্টেজের ভ্যালু, সোজা কথা বলতে গেলে। তো ফার্স্টে যে বলা আছে 11 কিলো ভোল্ট 3 ফেজ, তার মানে পার ফেজে কত আসবে, 11/√2, সরি √3, 3 ফেজ যেহেতু সিঙ্গেল ফেজ বের করতে লাগলে √3 দ্বারা ভাগ হয়, তো √3 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে যেটা আসবে তাকে আমরা √2 দ্বারা গুণ করে দিব, তাহলেই হচ্ছে আমরা পেয়ে যাবো ই ম্যাক্স। আর ওইটাকে পরে 2 দ্বারা গুণ করলে 2E max, যেটাই হচ্ছে আমাদের পিক রেস্টারিং ভোল্টেজ। সেটা আমাদের প্রথমটার উত্তর চলে গেল। এখন 2 নম্বর উত্তর হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের সূত্র হচ্ছে যেটা 1/2 pi root over LC। এখন আমাদের খালি এল আর সি এর ভ্যালু লাগবে, এখানে সি এর ভ্যালু দেওয়াই আছে 0.01 মাইক্রোফ্যারাড, তার মানে আমাদের লাগতেছে না, আমরা ওটাই বসাই দিব। কিন্তু এল এর ভ্যালু দেওয়া নাই, এল এর ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। এখানে বলা আছে যে পার ফেজে রিঅ্যাক্টেন্স, নট রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে হচ্ছে আর, যেহেতু রিঅ্যাক্টেন্স বলছে তার মানে এই ভ্যালুটাই হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, 5 ওহম পার ফেজ, প্রত্যেক ফেজে 5 ওহম। তো আমরা জানি সূত্রে এক্সএল, এক্সএল সমান কি 2 পাই এফ ইন্টু এল, এক্সএল সমান হচ্ছে 2 পাই এফ এল। এই এক্সএলটাই হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্স। তো এক্সএল এর ভ্যালু হচ্ছে 5 বলা আছে, এদিকে 2 পাই, এফ এর ভ্যালু বলা আছে 50 হার্টজ, এই যেখানে বলা আছে 50 হার্টজ, সো ইন্টু 50, আর বের করতে হচ্ছে আমাদের এল। সো এল সমান 5/2/2/50, এই যে 5/2/2/50 কাটাকাটি করলে আসে 0.0159। সো এটা বসাই দিলেই দেখবো আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন চলে আসছে 12,628 হার্টজ। সো 2 নম্বরের উত্তর শেষ। 3 নম্বর বলছে কি যে ফার্স্ট পিকে রেট অফ রাইজিং অফ রেস্টারিং ভোল্টেজের ভ্যালু কত, যেটা একটু আগে আমরা বলে আসলাম, এককটা কি হবে
কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড। সবার মনে আছে তো নাকি? একটু আগে যে বললাম ট্রিপল আর ভি এর ইউনিট কি হবে? কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, এই যে কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড, এটা মাথায় রাখবা। তোমাদেরকে ওটা বের করতে হবে এখন। তো আগে আমরা দেখে নিব যে কত সময় লাগে। তো সময় সূত্র হচ্ছে এটা, টি সমান সমান 1/2fn। আমরা যে ফ্রিকোয়েন্সি পাইছি, ফ্রিকোয়েন্সিকে কিন্তু উল্টে দিলে সেকেন্ড চলে আসে। তো টি সমান সমান 1/2fn। তো এটা করলে আমরা দেখবো আমাদের চলে আসছে হচ্ছে এই যে 39.6 × 10⁻6 সেকেন্ড। এটাকে আমাদের কি করতে হবে? মাইক্রো সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। মাইক্রো মানে কি? 10⁶ দ্বারা গুণ করে দিবা, গুণ করলে দেখবা চলে আসছে 39.6 মাইক্রো সেকেন্ড। সো আমাদের টি চলে আসছে। এবার জাস্ট আমাদেরকে ভাগ করতে হবে কিলোভোল্ট দ্বারা। কোন কিলোভোল্ট? এই যে পিকের ভোল্টেজ কত আসছে? 17.96 কিলোভোল্ট। 17.96 কিলোভোল্টকে আমরা 39.6 মাইক্রো সেকেন্ড দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো চলে আসছে এখানে 0.453 কিলোভোল্ট পার মাইক্রো সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা লেখার দরকার নাই, এটার অরিজিনাল একক না, এটা হচ্ছে তার অরিজিনাল একক, কিলোভোল্ট পার মাইক্রো সেকেন্ড। আমরা এটাতেই রাখবো সবাই। তো আমাদের 2 নম্বর কোশ্চিনেরও উত্তর পেয়ে গেছি। এবার আসে হচ্ছে 3 নম্বর কোশ্চিনে। 3 নম্বর কোশ্চিনটা কি বলছে যে ইন এ শর্ট সার্কিট টেস্ট অন এ সার্কিট ব্রেকার দ্য ফলোইং রিডিং ওয়ার অবটেন্ড অন এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট, টাইম টু রিচ দ্য পিক রেজিস্টারিং ভোল্টেজ 50 মাইক্রোসেকেন্ড। আর বলছে দ্য পিক রেজিস্টারিং ভোল্টেজ হচ্ছে 100 কিলোভোল্ট। মানে এই যে যেটা বের করলাম, এই যে পিক ভ্যালু বলা আছে 2 em, এটার ভ্যালু বলা আছে 100 কিলোভোল্ট, আর টাইম টু রিচ মানে যে টি এর ভ্যালু বলা আছে হচ্ছে 50 মাইক্রোসেকেন্ড। এখন আমাকে বের করতে বলছে কি এভারেজ RRRV অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। তো এভারেজ ভ্যালু মানে কি? পিক ডিভাইডেড বাই টাইম, মানে দেওয়াই আছে পিক কত 1000 ডিভাইড বাই 50 সেকেন্ড, মানে 100/50 মানে হচ্ছে 2 কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড। এই যে উত্তর চলে আসছে 2 কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড। সো 1 নম্বর কোশ্চিন শেষ। 2 নম্বর কি বলছে? ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন সূত্র হচ্ছে F = 1/2π√LC। যেহেতু এখানে এলও নাই সিও নাই, তাহলে আমরা কি করে করব? মাথায় হাত দিলে তো হবে না। তাহলে এই যে এইখানে এই যে এদিকে তাকাও, একটু আগে যে আমরা ম্যাথটা করলাম, টি সমান সমান 1/2fn। তাহলে fn সমান সমান কি হবে? 1/2t। বুঝতে পারছি? টি সমান সমান যদি 1/2fn হয়, তাহলে fnটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, তাহলে টিটা এখানে চলে আসবে, তাহলে হচ্ছে 1/2t। তাহলে টি এর ভ্যালু 50, 2 দ্বারা গুণ করলে 100, মানে 1/100 মাইক্রোসেকেন্ড। এই যে 1/100, 50 দুগুণে 100 মাইক্রোসেকেন্ড। তো এটাকে তুমি সেকেন্ডে কনভার্ট মানে হার্টজে আসতে হবে, যেহেতু হার্টজ মানে কত? 10,000 হার্টজ। সো উত্তর শেষ। 4 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, একটা এয়ারব্লাস্ট সার্কিট ব্রেকার যেটা ডিজাইন করা হয়েছে ট্রান্সফরমারের যেটা ওই যে ইন্টারাপ্ট করার জন্য, তার কারেন্ট বলা আছে 11 অ্যাম্পিয়ার চপিং কারেন্ট, আর ভ্যালু বলা আছে 7 অ্যাম্পিয়ার, মানে 7 অ্যাম্পিয়ার সে বেসিক্যালি চপ করবে, আর ম্যাক্সিমাম সে 11 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে। আর এখানে হচ্ছে এল এবং সি এর ভ্যালু বলা আছে, ইন্ডাকটেন্সের ভ্যালু হচ্ছে 35.2 হেনরি, আর ক্যাপাসিট্যান্সের ভ্যালু হচ্ছে 0.0023 মাইক্রোফ্যারাড। এখন এখানে বলছে যে ফাইন্ড দ্য ভোল্টেজ, ভ্যালু অফ ভোল্টেজ দ্যাট অ্যাপিয়ার্স অ্যাক্রস দ্য কন্ট্যাক্ট অফ দ্য ব্রেকার। ওই যে একটু আমরা পড়ে আসলাম, V = I√L/C, এটা বের করতে বলছে। assume that all the inductive energy is transferred to the capacitance। দেখো এই লাস্ট পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা এই ম্যাথটা দেখতেছো একটু ভালো করে মনোযোগ দাও। এখানে কিন্তু বলা আছে assume that all the inductive energy is transferred to the capacitance। এর মানে বোঝাচ্ছে ইন্ডাকটিভ এনার্জির সবগুলা এনার্জি আমার ক্যাপাসিটিভ এনার্জিতে কনভার্ট হয়েছে। দ্যাট মিনস ½ Li² is equal ½ CV²। এইখান থেকে কিন্তু আমরা পাইতেছি, এই লাইন থেকে এটা আসতেছে, দেন আমরা হাফ যদি কাটি, তাহলে আমাদের V = আসবে হচ্ছে I√LC। বাট যদি আমি এই লাইনটাই চেঞ্জ করে দিই, যদি আমি এখানে যদি বলতাম যে আমাদের ইন্ডাকটিভ এনার্জির অর্ধেক ট্রান্সফার হয়েছে ক্যাপাসিটেন্সে, তাহলেই কিন্তু কোশ্চিনটা চেঞ্জ হয়ে যাবে। সো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকে দেখা গেছে মুখস্থ করে অঙ্ক করো, এই কাজটা করিও না। এই কোশ্চিনের এই লাস্ট লাইনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। এখানে বলছে কিন্তু যে সব কয়টা ইন্ডাকটিভ এনার্জি ক্যাপাসিটিভ এনার্জিতে পরিণত হয়েছে, দ্যাটস ওয়াই আমাদের এটা ইকুয়াল। এই জন্য দেখো এই সূত্রটা এটা আসছে, V = I√LC। জাস্ট এখন ভ্যালু বসাই দাও, V এর ভ্যালু হচ্ছে 7,
এল এর ভ্যালু 35.2 উপরে থাকবে, আর নিচে হচ্ছে মাইক্রোফ্যারাড, এটাকে ফ্যারাডে কনভার্ট করতে হবে, 10⁻⁶ করলে দেখবো উত্তর চলে আসছে 866 কিলোভোল্ট। মানে সে ম্যাক্সিমাম, মানে ওই যে বললাম 7 অ্যাম্পিয়ার কারেন্টে যে ইন্টারাপ্ট করবে তার ম্যাক্সিমাম ভোল্টেজটা তার অ্যাক্রসে থাকবে হচ্ছে 866 কিলোভোল্ট। যদি আমি এখানে চেঞ্জ করে দিই লাইনটা, তাহলে কিন্তু গোটা ম্যাথ চেঞ্জ হয়ে যাবে। দ্বিগুণ বললে দ্বিগুণ, হাফ বললে হাফ, 4 গুণ বললে 4 গুণ, 4 ভাগের 1 ভাগ বললে 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ বললে 3 ভাগের 1 ভাগ। সো এখানে মাথায় রাখতে হবে, এই সূত্র থেকেই তোমাকে ম্যাথটা কনভার্ট করে নিয়ে আসতে হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই যে এখানে যে টিউটোরিয়াল ম্যাথ আছে, এই দুটো ম্যাথ, এই ম্যাথ দুটো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে 3 সেকশনের জন্যই। এই 1 এবং 2 নাম্বার যেটা টিউটোরিয়াল ম্যাথ রয়েছে, এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট। সো খুব ভালো করে এই দুটো ম্যাথ করবা, সঙ্গে সঙ্গে এক্সাম্পলে যে 4টা ম্যাথ রয়েছে এই 4টা ম্যাথও করবা। সো এই 4টা ম্যাথ প্লাস টিউটোরিয়ালের 2টা ম্যাথ, 6টা ম্যাথ। এবং তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট দিছিলাম এর আগে, যেটা দেওয়া হয়েছিল ওই অ্যাসাইনমেন্ট, তাহলে ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2। এই দুটো অ্যাসাইনমেন্টের হার্ড কপি আমাকে জমা দিবা মিডের আগে। পাশাপাশি এই দুটো একটু স্ক্যান করে আমাকে আপলোড করবা বিএলসিতে। আমি তোমাদেরকে ওখানে অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2 নামে দুটো ফোল্ডার দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট 1-এ অ্যাসাইনমেন্ট 1টা আপলোড করবা এবং অ্যাসাইনমেন্ট 2-তে অ্যাসাইনমেন্ট 2 আপলোড করবা। এবং একটা জিনিস মাথায় রাখবা, তোমরা যখন আপলোড করবা তখন ফাইলটা অবশ্যই পিডিএফ ফাইল হইতে হবে। স্ক্যান করার পরে পিডিএফ ফাইলে কনভার্ট করে পিডিএফ ফাইলটা রিনেম করে নিবা। কিভাবে রিনেম করবা? সেম ফরম্যাট, সেকশন এ আন্ডারস্কোর, নট হাইফেন। অনেকে দেখতেছি হাইফেন দিছো। হাইফেন এবং আন্ডারস্কোরের মধ্যে পার্থক্য রয়েছে। হাইফেন হচ্ছে মাঝখানে, আন্ডারস্কোর হচ্ছে নিচেরটা। সো সেকশন এ আন্ডারস্কোর তোমার ফুল নেম, এখানে আর হাফ নেম না, ফুল নেম আন্ডারস্কোর তোমার ফুল আইডি। এখানে ফুল আইডি বলতে আমি বোঝাচ্ছি, প্রথমে থাকবে 3 ডিজিট 221, নট ওই 2420033 অত বড় না, 221 হাইফেন 33 বা 33 হাইফেন, তারপরে তোমাদের যে 4 ডিজিটের রোল সেটা 171517291625 এরকম। সো সেকশন এ আন্ডারস্কোর তোমাদের নাম আন্ডারস্কোর 221 হাইফেন 33 হাইফেন তোমাদের লাস্টের ডিজিট। যারা সেকশন বি দিয়ে কনভার্ট করবা, নিজের নাম লিখবা, অন্যের নাম আবার চালাই দিও না। যারা সেকশন সি নিজের নাম এবং নিজের আইডি। এইভাবে তোমরা পিডিএফটা বানায় রাখো। আমি যখনই বিএসসিতে লিঙ্ক দিব তোমরা কাইন্ডলি একটু আপলোড করে দিবা। সবাই কি আমার কথা বুঝতে পারছো? ওকে, তো প্রত্যেক গ্রুপের যে সিআর আছো, আমি মনে করতেছি এখানে আমাদের প্রত্যেক গ্রুপের সিআর রয়েছে। যদি নাও থেকে